গল্প গ্লোবাল। এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। জয় পরাজয়। রচনা পাঁচকড়ি দে। আবহ, শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। আজকের গল্প জয় পরাজয়। তখন মুর্শিদাবাদে খুব ধুমধাম করে মহরম পালন করা হতো। বাজে বাজনা, গান, নাচ, খাওয়া দাওয়ার সীমা থাকত না। মুর্শিদাবাদের সমস্ত সম্প্রদায়ের মানুষই জাতিভেদ ভুলে মহরমের আমোদে মেতে উঠতেন। আমি যে বছরের কথা বলছি সে বছর এই আমোদ প্রমোদে একটা বড় রকমের বাধা পড়ল। আমন্ত্রিত হয়ে দূর দূর থেকে বিত্তবান মানুষ মুর্শিদাবাদে আসতেন। নাচ বা প্রীতিভোজে উপস্থিত থাকবেন বলে এরা প্রায় প্রত্যেকেই হিরে জহরত সোনার অলংকার সঙ্গে নিয়ে আসতেন। এছাড়া টাকা কড়ি তো থাকতই। তখন রেলপথ তৈরি হয়নি। কেউ আসতেন পালকিতে, কেউ নৌকায়, কেউ বা ঘোড়ায় অথবা হাতিতে। সে বছর পরপর ৩-৪টে ডাকাতি হয়ে গেল। এক অদ্ভুত ধরনের ডাকাতি। প্রত্যেকটা ডাকাতির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ থেকে ৭-৮ ক্রোশ দূরে, পথের কোনো এক নির্জন স্থানে। সঙ্গের লোকজন যখন একটু পিছিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তেই কেবল একজন মাত্র অশ্বারোহী এসে গভীর রাত্রে মুর্শিদাবাদগামী বিত্তবান সেই পথিকের পালকি, ঘোড়া অথবা হাতি আটকে দুহাতে দুটো পিস্তল তাক করে দাঁড়ায়। প্রাণের ভয়ে সেই যাত্রী তার সমস্ত সোনাদানা, টাকা পয়সা দিয়ে দিতে বাধ্য হয়। সেসব নিয়ে অশ্বারোহী নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এখনো পর্যন্ত পুলিশ কোনো ডাকাতেরই কিনারা করতে পারেনি এবং ডাকাতিও বন্ধ হয়নি। সকলের মুখে মুখেই এখন এই ডাকাতির আলোচনা। এই সময়ে আমি মুর্শিদাবাদেই থাকতাম, আমার এক আত্মীয়ের বাড়িতে। ১ মাসের মধ্যে মোট ৪ বার ডাকাতি হয়ে গেল। প্রথম জঙ্গিপুরের জমিদারের, তারপর কাদিরের, তারপর মালদার এক জমিদারের। এরপর ১ সপ্তাহ হল কাটোয়ার এক জমিদারের ওপরেও একই ঘটনা ঘটে গেল। প্রতিবারই সেই জোড়া পিস্তল, অশ্বারোহী, নির্জন পথ এবং সঙ্গের লোকেদের কিছুটা পিছিয়ে পড়া। এরই মধ্যে রণেন্দ্র প্রসাদ নামে এক ধনী যুবক আমার এই আত্মীয়কে একটা চিঠি লিখলেন যে তিনি মুর্শিদাবাদে আসছেন। আমরা সকলেই খুব চিন্তিত হয়ে পড়লাম। আমার এই আত্মীয় নীলরতনবাবু এই এলাকার একজন সম্ভ্রান্ত ব্যক্তি। প্রতিদিন সন্ধ্যায় তার বাড়িতে বহু গণ্যমান্য লোকের আনাগোনা ঘটত। আজ রণেন্দ্র প্রসাদের এসে পৌঁছনোর কথা। প্রত্যেকেই উদ্বিগ্ন হয়ে তারই প্রতীক্ষা করছেন। কেউ উঠতে পারছেন না। সকলেই বলছেন আর একটু দেখে যাই,
যত রাত বাড়ে ততই সকলের উদ্বেগ বাড়ে। এমন সময় কাছেই একটা পালকির শব্দ শোনা গেল। সকলেই উৎসুক হয়ে উঠল। পালকি এসে বাড়ির সামনে দাঁড়ালো। সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আর রণেন্দ্রপ্রসাদ হুড়মুড় করে পালকি থেকে নেমে এসে বললেন, এই সর্বনাশ হয়ে গেছে ভাই, এই যথা সর্বস্ব গেছে। পরিস্থিতি দিন দিন ঘোরালো হয়ে ওঠায় নবাব নাজিম শাহ অত্যন্ত বিচলিত হয়ে কলকাতায় চিঠি লিখলেন। সেখান থেকে পুলিশের একজন গোয়েন্দাকে মুর্শিদাবাদে পাঠানো হলো। এদিকে কেন জানি না, বোধহয় স্থানীয় পুলিশের ওপর বিরক্ত হয়েই মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছি, যেভাবেই হোক ডাকাত আমি ধরবই। তখন আমার বয়স কম, রক্ত গরম, শরীরে শক্তি আর প্রাণে উৎসাহের কোনো অভাব নেই। আমার আত্মীয় নীলরতন বাবুর তদবিরে কলকাতা থেকে আসা গোয়েন্দা ফতে আলীর সঙ্গে দেখা করবার ব্যবস্থা করে ফেললাম। ফতে আলী আমাকে দেখে প্রথমেই ব্যঙ্গের সুরে বললেন, গোয়েন্দাগিরি করার স্বাদ হয়েছে বুঝি? আমার রাগ হলো, কিন্তু বিরক্তি প্রকাশ করলাম না। আমাকে গম্ভীর হয়ে থাকতে দেখে তিনি হাসি বন্ধ করে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। আমিও তাঁর দিকে তাকিয়ে রইলাম, চোখ নামালাম না। কয়েক মুহূর্ত এভাবে কেটে যাওয়ার পর তিনি বললেন, কি জানো তো অমরবাবু, আমি নিজেই এর মাথা মুন্ডু কিছু বুঝে উঠতে পারিনি। কোন সূত্র ধরে যে এগোবো সেটাই ভাবছি। ঘোড়া ধরে এগোনো যায় না? যে কজন এই ডাকাতের সামনে পড়েছে তারা সবাই বলেছে যে একটা কালো রঙের বড় ঘোড়া। তো এর থেকে তুমি কি বুঝবে? ডাকাতের সম্পর্কেও প্রায় কিছুই বলতে পারেনি, শুধু বলেছে লোকটার মুখে মুখোশ ছিল। কালো ঘোড়ার কি অভাব আছে? একে অন্ধকার, তাই ভয়ে আড়ষ্ট। ভালো করে কেউ কিছু লক্ষ্যই করতে পারেনি। শুধু একটাই জিনিস বোঝা যাচ্ছে যে ডাকাত একজন দক্ষ ঘোড় সওয়ার। রাত্রের মধ্যে ২০-২৫ ক্রোশ দূরে চলে গিয়ে গা ঢাকা দেওয়া যার তার কম্য নয়। হ্যাঁ, সে তো বটেই। হঠাৎ কথা থামিয়ে দিয়ে ফতে আলী আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তাই তো, এই পয়েন্টটা তো ভালোই ধরেছে অমরবাবু। আরও একটা ব্যাপার খেয়াল করেছি। কোন ব্যাপার? এই ডাকাত কিন্তু যাকে তাকে ধরে না। যার কাছে টাকা পয়সা, গয়নাগাঁটি, হিরে জহরত থাকে, বেছে বেছে কেবলমাত্র তাদেরই ধরে। ফতে আলী আনন্দে আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন, তার মানে ডাকাত একা নয়, দলে আরও লোক আছে। একজন সন্ধান দেয়, একজন ডাকাতি করে, একজন মাল পাচার করে। এক একজনের উপর এক একটা কাজের ভার আছে। এখন যে কোনো একটার সন্ধান বার করতে পারলেই হয়। তাহলে আপনি এখন কি ভাবছেন? উল্টো দিক থেকে শুরু করব। সেটা কিরকম? লুট করা মাল এরা যেখানে বিক্রি করে সেখান থেকে অনুসন্ধান শুরু করব। দামি জহরত যেখানে সেখানে বিক্রি হয় না, খুব সম্ভবত এরা কলকাতায় নিয়ে গিয়ে এগুলো বিক্রি করে। তার মানে আপনি এখন কলকাতায় ফিরে যাবেন? সেখানে গিয়ে সন্ধান চালাতে হবে। আর এখানে নির্বিঘ্নে ডাকাতি হতে থাকবে? আমরা তো আর জগৎ জুড়ে পাহারার ব্যবস্থা করতে পারি না। এই ডাকাত তো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিকেই ডাকাতি করে বেড়াচ্ছে। হ্যাঁ, যেখানে তো দুদিন পরেই আবার ২০ ক্রোশ দূরে। কোন দিক সামলাবো? প্রায় দিন ১৫ কেটে গেল। এর মধ্যে নতুন করে আর কোনো ডাকাতির ঘটনা না ঘটায় মহরমের উৎসব আবার কিছুটা চাগার দিয়ে উঠল। আমার আত্মীয় নীলরতনবাবু বাড়িতে নাচ গানের আসর বসালেন। দুজন বিখ্যাত বাইজিকে আমন্ত্রণ করে নিয়ে আসা হলো। বহু সম্ভ্রান্ত ব্যক্তি আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। মহা ধুমধামে নাচ গান চলছিল। আমি এক পাশে বসে নাচ দেখছিলাম। আমার উল্টো দিকে একজন নর্তকী বসেছিল। এতক্ষণ সেই নাচ গান করছিল। এর নাম মনিয়া বাইজি। সম্প্রতি পশ্চিম থেকে মুর্শিদাবাদে এসেছে। রূপে গুণে এক কথায় অনন্যা। এমন বাইজি মুর্শিদাবাদে এর আগে কখনো আসেনি। সবাইকে একেবারে মুগ্ধ করে দিয়েছেন। হঠাৎ মনিয়া উঠে আমার কাছে এসে বসল। আমি একটু সরে বসলাম। সে তার সহজাত মধুর হাসি হেসে বীণার মতো সুরেলা কণ্ঠস্বরে বলল, আপনার সঙ্গে আমার একটা কথা আছে।
আমি অত্যন্ত অবাক হয়ে বললাম, আমার সঙ্গে? হ্যাঁ, আপনার সঙ্গে। শুনলাম আপনি নাকি ডাকাতের খোঁজ করে বেড়াচ্ছেন। এ কথা কে বলল? এসব কথা চাপা থাকে না। দেখছেন তো আমার কাছে অনেক হিরে জহরাত রয়েছে। এই বলে মুনিয়া তার সুগোল হাত দুটো আমার চোখের সামনে তুলে ধরল। এমন সুন্দর মোমের মতো বাহু আমি তার আগে কখনো দেখিনি। এই প্রথম কোনো অপরিচিতা স্ত্রীলোক এইভাবে আমার সাথে কথা বলছে। মনে হলো হৃৎপিণ্ডের গতি খানিকটা বেড়ে গেল। সামনে নিয়ে বললাম, হ্যাঁ দেখছি। আপনি আপনি এই ডাকাতের ব্যাপারে কি জেনেছেন? দয়া করে বলুন, আমার বড় ভয় করছে। আপনি যতটা শুনেছেন আমিও ঠিক ততটাই শুনেছি, এর বেশি কিছু জানতে পারিনি। কিন্তু আপনি তো এ বিষয়ে সন্ধান করছেন। আমি ঠিক নই গোয়েন্দা ফতে আলী। পুলিশের লোক কিছু করতে পারবে না, আমি জানি। কেন? এ ডাকাত যে সেই লোক নয়। শুনলাম এই বাড়িতেই নাকি একজন আছেন যিনি সেই ডাকাতকে দেখেছেন। তার নাকি সর্বস্ব খোয়া গেছে। হ্যাঁ, রণেন্দ্রবাবু। আপনি তার সঙ্গে কথা বলবেন? না না, তার দরকার নেই। আসলে আমার ভাবনা হচ্ছে আমি আবার বিপদে পড়ে যাব না তো। আপনার সঙ্গে তো অনেক লোক আছে, আপনার চিন্তা নেই। এখানে তো দেখছি অনেকের কাছে অনেক মূল্যবান হিরে জহরত রয়েছে। এখানেই আবার হানা দেবে না তো? শহরে তো এখনো পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি, তবে একটার পর একটা ডাকাতি করা সত্ত্বেও ধরা না পড়ে এখন তার সাহস বেড়ে গেছে। শহরেও ডাকাতি করতে পারে। মুনিয়া শিউরে উঠে বলল, বলেন কি? আজই আবার কিছু করবে না তো? আমি একটু হেসে বললাম, এখন সকলেই সাবধান হয়ে গেছে। অনেকের কাছে পিস্তল আছে, ধরা পড়ে যাবে অথবা গুলি খেয়ে মরবে। আমার কিন্তু মনে হয় সে কোনোদিন ধরা পড়বে না। আমার কিন্তু মনে হয় না, সে একদিন না একদিন ঠিকই ধরা পড়ে যাবে। বেশ, তাহলে বাজি রাখুন সে ধরা পড়বে না। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম, কিন্তু তার মনের ভাব বুঝতে পারলাম না। বললাম, বাজি রাখলে আপনাকে হারতে হবে। তাহলে আমি হারতে রাজি আছি। এই বলে মুনিয়া উঠে চলে গেল। রাত আরেকটু বাড়লে ধীরে ধীরে আসর ভাঙতে শুরু করল। লোকজনের ভিড়ে মুনিয়াকে আর আমি দেখতে পেলাম না। হঠাৎ রণেন্দ্র প্রসাদের চিৎকার কানে এলো। ডাকাত ডাকাত ডাকাত! সে কি ডাকাত? কোথায় ডাকাত? কোথায় 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 ডাকাত? কই 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 কই? আরে আরে ওই তো পালাচ্ছে! পালাও পালাও পালাও! বাড়িময় মহা শোরগোল পড়ে গেল। সকলে ছুটে নরেন্দ্রবাবুর কাছে গেল। আমি বললাম, কি বলছেন আপনি? কোথায় ডাকাত? আমি এইমাত্র এখানে সেই ডাকাতের গলার আওয়াজ শুনতে পেয়েছি। এখানে? ভুল হচ্ছে না তো আপনার? একেবারে স্পষ্ট শুনেছি। আমার খুব কাছে এসেছিল। সে নিশ্চয়ই এই ভিড়ের মধ্যেই আছে। সকলে ভয়ে সিঁটিয়ে গিয়ে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। নাচ গানের আসর ভেঙে গেল। আমার আত্মীয় নীলরতনবাবু আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা অমর, তোমার কি মনে হয় যে ডাকাত ঘোড়ায় চড়ে আমাদের বাড়িতে এসেছিল? না, তাহলে কেউ না কেউ ঘোড়ার পায়ের শব্দ শুনতে পেত। কিন্তু রণেন্দ্রর মতো লোক তো এতটা ভুল করবে না। মনে মনে ডাকাত ধরার প্রতিজ্ঞা তো করেই ছিলাম। মনিয়াবাইজি বাজি ধরায় আমার জেদ আরও বেড়ে গেল। কিন্তু এই বাড়িতে থেকে ডাকাতের সন্ধান করে ওঠা সম্ভব হবে না। মুর্শিদাবাদ শহরের একেবারে শেষ প্রান্তে একটা হোটেল ছিল। হোটেলে নানা লোকের আসা যাওয়া। সেখান থেকে কোনো খবর পাওয়া গেলেও যেতে পারে, এই ভেবে আমি সেখানেই আস্তানা গাড়ব ঠিক করলাম। নীলরতনবাবুকে বলে চলে এলাম হোটেলে। আমি যখন উপস্থিত হলাম তখন হোটেলে খরিদ্দার বলতে আমি একাই। পরদিন সকালে দু একজন লোক এলো, আবার সন্ধ্যার সময় চলে গেল। আমি হোটেল থেকে বেরিয়ে মাঠের ওপর দিয়ে উত্তর দিকে হাঁটতে লাগলাম। কিছু দূর এসে দেখতে পেলাম একদল বেদে মাঠের মধ্যে তাঁবু ফেলেছে। আমি সেই দিকেই হাঁটতে লাগলাম। মাঠের মধ্যে একটা পুষ্করিণীর তীরে কাপড় আর চটের ছোট ছোট তাঁবু। এর ভেতরেই ছেলে মেয়ে নিয়ে বসবাস করছে। সঙ্গে গাধা, ভেড়া, কুকুর,
ছোট বড় দু একটা ঘোড়াও আছে। দেখলাম একজন বেদে শহরের দিক থেকে সেই দিকে যাচ্ছে। আমি দাঁড়িয়ে পড়লাম। তার ভাবভঙ্গি বেশভূষা দেখে আন্দাজ করলাম এই লোকটাই বেদেদের দলপতি। সে কাছে আসতেই বললাম, তোমাদের ডেরা দেখতে যাচ্ছি। লোকটা মৃদু হেসে বলল, আসুন, কি আর দেখবেন, দেশে দেশে ঘুরে নানান ধান্দায় দুঃখে কষ্টে দিন চলে যায়। দেখানোর মতো আর কি বা আছে আমাদের? ওষুধ চান তো দিতে পারি, আমাদের অনেকে ভালো ভালো ওষুধ জানে। তোমরা এখানে কোথা থেকে এসেছো? আমাদের কি আর কোনো ঠিকানা আছে? আজ এখানে তো কাল ওখানে, দু একদিনের মধ্যেই আমরা এখান থেকে চলে যাব। এবার কোথায় যাবে? কিছুই ঠিক নেই, ওপরওয়ালা যেখানে নিয়ে যায়। বুঝলাম খোলসা করে কিছু বলতে চায় না। কথা বলতে বলতে আমরা দুজনে তাদের ডেরায় এসে পৌঁছলাম। আমাকে দেখেই অনেক স্ত্রী পুরুষ বালক বালিকা চারদিক থেকে প্রায় ঘিরে ফেলল। তারা ঝুড়ি, খেলনা, ওষুধ, নানা জিনিস বেচতে চায়। বললাম, আমি শুধু দেখতে এসেছি, কিছু কিনবো না এখন। শুনে হতাশ হয়ে অনেকেই চলে গেল। যার সঙ্গে আমি এসেছিলাম সে আমাকে একপাশে নিয়ে গিয়ে বসালো। তাকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? বেদেদের আবার নাম লোচন বলেই সবাই ডাকে। তুমি বোধহয় এ দলের সর্দার। বাবু, সর্দার আর কি, তবে এরা আমায় মানে। এই সময়ে এক তরুণী এসে হাজির হলো। এর হাবভাব, চেহারা ঠিক বেদেদের মতো নয়। দুধে আলতা গায়ের রং, টানা টানা বড় বড় চোখ, পরনের পোশাক আশাক বেশ মলিন, তা সত্ত্বেও তাকে বেশ সুন্দর দেখাচ্ছে। আমি সর্দার লোচনকে বললাম, এ কে? লোচন উত্তর দেবার আগেই মেয়েটি বলল, আমি কুঞ্জ। লোচন একটু বিরক্ত হয়ে তার দিকে তাকাতেই সে চলে গেল। এরপর আমার দিকে ফিরে লোচন বলল, বাবু বোধহয় একটু অবাক হয়েছেন। হবারই কথা, ও ঠিক আমাদের মতো নয়। ওর মাকে পশ্চিমের এক বড় লালা বিয়ে করেছিল, তারপর বাপ মা দুজনেই মরে গেলে আমরাই ওকে এনে মানুষ করছি। আমি উঠে পড়লাম। লোচন হাঁটতে হাঁটতে আমাকে এগিয়ে দেবার জন্য খানিকটা আসছিল। বললাম, লোচন, তোমরা তো অনেক জায়গায় যাও, এই ডাকাতির বিষয়ে কিছু শুনেছ? না বাবু, আমরা কারো কোনো কথায় থাকি না। গরিব মানুষ, নিজেদের ধান্দা নিয়েই থাকি। কুঞ্জ কখন যে আমাদের পিছন পিছন আসছিল তা আমরা দুজনের কেউই লক্ষ্য করিনি। সে বলে উঠল, কেন, সেই কাইয়া? লোচন তাকে ধমক দিয়ে বলল, হ্যাঁ, আমরা গরিব দুঃখী মানুষ, কাই আর কি ধার দাড়ি? তুই আমাদের সঙ্গে আসছিস কেন? হ্যাঁ? কুঞ্জ ফিরে গেল। আমাকে কিছু দূর এগিয়ে দিয়ে লোচনও চলে গেল। আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো একটাই প্রশ্ন, কাইয়া কে? প্রতিদিন দুপুরবেলা হোটেলের মালিক নিশ্চিন্ত মনে বসে তামাক খেত। সেদিন আমি তার পাশে গিয়ে বসলাম। খানিকক্ষণ নানা বিষয়ে গল্পগুজব করার পর আমি বললাম, আপনার হোটেলে কাইয়া নামে কোনো লোক এসেছিল? কাইয়ার নাম শুনেই মালিক মশাই যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। বললেন, হ্যাঁ, বেটা এখানেই তো বাসা নিয়েছিল। বলে দেশে দেশে জিনিস ফ্রি করে বেড়াই, খেয়ে তো নিজেই রেতে যাওয়ার সময় ঘর ভাড়া বাবদ মাত্র 2 ঘন্টা পয়সা দিতে এলো। দিয়েছি তাকে দূর করে। তাই সে আমাদের ডেরায় গিয়েছিল। খেয়াল করিনি কখন লোচন এসে পেছনে দাঁড়িয়েছে। বলল, কুঞ্জোর কথাটা আপনি এখনো ভোলেননি দেখছি বাবু। কাইয়ার মতো লোক বেদেদের বন্ধু হবে না তো কি হবে? বন্ধু? কি বলছেন চক্রবর্তী বাবু? আমাদের ঠকিয়ে জিনিস বেচার চেষ্টা করছিল, তাই আমিও তাকে দূর করে দিয়েছিল। এরপর লোচন আমার দিকে তাকিয়ে বলল, আজ রাতেই আমরা বেরিয়ে যাচ্ছি বাবু, আপনাকে দেখে কথাটা বলতে এলুম। যাও যাও, তোমরা গেলেই পাচ্ছি। বেদেরা যেখানেই যায় সেখানেই চুরি ডাকাতি, লোকেরা ভয়ে সে দেশে আর আসে না।
আমার খদ্দের পত্র সব মাটি হয়ে গেছে। আগে কত লোক আসতো। এইসব ডাকাতির সঙ্গে যদি এদের যোগ নাই থাকবে তবে কাইয়া এদের ডেরা যায় কেন? গরিব লোকেদের সম্পর্কে যা ইচ্ছে বলেই দেওয়া যায় বাবু। লোচন আর দাঁড়ালো না, ধীরে ধীরে চলে গেল। আমি হোটেল মালিক চক্রবর্তী মশাইকে বললাম, কাইয়ার সঙ্গে ডাকাতির কি সম্পর্ক বলছিলেন? ও আপনার মতো লোকেদের মাথায় ঢুকবে না। তবুও বলুন না শুনি। এই বেদেরা চুরি ডাকাতি করে, তারপর চোরাই মাল এই কাইয়া বেটাকে বেচে। সেই সব মাল অন্য শহরে নিয়ে গিয়ে ফতে করে। আমি হেসে বললাম, কাইয়া আপনাকে পয়সা দেয়নি বলে তার উপর আপনার এত রাগ? বেদেরা আবার কবে সাধু হয় মশাই? কাইয়া যেদিন এখানে আসে সেদিন আর কেউ এখানে এসেছিল? হ্যাঁ, এসেছিল। সেই ভদ্রলোকের জন্যই এই কাইয়া বেটা কিছু না দিলেও আমি অতটা রাগ করিনি। কেন? সেই লোকটা খুবই ভদ্রলোক, কি মিষ্টি কথা, কি চেহারা। তিনি একবেলা খেয়ে আমাকে পুরো 1 টাকা দিয়ে গেলেন। কাইয়ার কি তার সঙ্গে কথা হয়েছিল? আরে না না, ও বেটা তাকে চিনবে কি করে? বেটা অত্যন্ত ছোট লোক, জল খাবার জন্য একটা ঘটি চাইল, যেটাই দিই বলে বড় ময়লা, আর একটা নিয়ে এসো। বেটাকে যে আমি তখনই ঘা কতক দিইনি, এই তার বড় ভাগ্য। আমি আর কথা না বাড়িয়ে উঠে পড়লাম। মাথায় ঘুরপাক খেতে লাগলো আবার একটা প্রশ্ন, কাইয়া ঘটির পর ঘটি চাইছিল কেন? সবার অসাক্ষাতে ঘটিগুলো একবার ভালো করে দেখব বলে তককে তককে রইলাম এবং সুযোগ বুঝে দেখেও নিলাম। একটা ঘটির নিচে ছুরি বা ওই জাতীয় ধারালো কিছুর ডগা দিয়ে লেখা, শুকনো গাছ 10 ডাইনে 6 বাঁয়ে, ত্রিশূল। সন্ধ্যের একটু আগে বাইরে বেরোবো বলে তৈরি হয়ে নিয়ে চক্রবর্তী মশাইকে জিজ্ঞাসা করলাম, এখানে শুকনো গাছ কোথায় আছে বলুন তো? এক ভদ্রলোকের সাথে দেখা করব, তিনি আমাকে চিঠি লিখে অনুরোধ করেছেন শুকনো গাছের নিচে দাঁড়াতে। ওই তো উত্তর দিকের মাঠে একটা মস্ত বড় শুকনো গাছ আছে, উনি বোধহয় সেটার কথাই বলেছেন। ও, তাহলে তাই হবে। এই বলে আমি মাঠের দিকে চললাম। সন্ধে হতে এখন খুব বেশি দেরি নেই। দূর থেকে দেখলাম বেদেরা তখনও তাঁবু গোটায়নি। চক্রবর্তীর বলে দেওয়া পথ অনুযায়ী আমি ওদের তাঁবুর উল্টো দিকের রাস্তা ধরে হাঁটতে লাগলাম। হঠাৎ শুনতে পেলাম পিছন থেকে নারীর কণ্ঠস্বর। ভালো আছেন অমরবাবু? চমকে ফিরে দেখি সেই বেদেনী কুঞ্জ। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি আমার নাম জানলে কি করে? আমি আপনাকে চিনি, লোচনও চেনে। আমরা মুর্শিদাবাদ শহরে জিনিস বেচতে গিয়ে আপনাকে দেখেছি। ও, তা আর কি জানো আমার সম্পর্কে? লোচন জানে যে আপনি ডাকাতির সন্ধান করছেন। লোচনের সাথে কি ডাকাতির কোনো সম্পর্ক আছে? তা আমি জানি না। সেদিন কাইয়ার কথা কি বলছিলে? সে আমাদের ডেরায় এসেছিল, লোচনের সাথে তার ঝগড়া হয়, তাই লোচন তাকে তাড়িয়ে দিয়েছিল। আমি কুঞ্জর কথা ঠিক বিশ্বাস করতে পারলাম না। ও সেটা বুঝতে পেরে বলল, আমি সত্যি কথাই বলছি, আমি আপনাদের কাছেই যাচ্ছিলাম, আপনাকে এই দিকে যেতে দেখে এই দিকে এলাম। আমার কাছে যাচ্ছিলে কেন? কোনো কথা আছে? আমি ডেরা থেকে লুকিয়ে এসেছি। কেন, কিছু হয়েছে? আপনি এখানে থাকলে বিপদে পড়বেন। বিপদ? কেন? আপনি ডাকাতির সন্ধান করছেন বলে লোচনের রাগ, সে আপনার উপরে নজর রাখছে। আপনি ডাকাতির সন্ধান ছেড়ে দিয়ে শহরে চলে যান, এখানে আর থাকবেন না। লোচন তো আজই চলে যাবে। হ্যাঁ, আমরা রাত্রে রওনা দেব। তাহলে আর আমার ভয় কি? কুঞ্জ আমার কানের কাছে মুখ এনে বলল, সে আপনাকে খুন করবে। আমি চমকে উঠে তার মুখের দিকে তাকালাম। সে অতি মৃদু স্বরে বলল, যান, শহরে চলে যান, এখানে আর থাকবেন না। এই বলে দ্রুত উল্টো দিকে চলে গেল। আমি আবার শুকনো গাছের দিকে এগিয়ে চললাম। কিছুটা গিয়েই দেখতে পেলাম সেই গাছ। গাছ ছাড়িয়ে
10 হাত দক্ষিণ দিকে এগিয়ে দেখলাম মাটিতে একটা ছোট ত্রিশূল পোতা আছে। পকেটে একটা ছুরি নিয়ে বেরিয়েছিলাম। ছুরিটা বার করে মাটি খুঁড়তে লাগলাম। প্রায় হাতখানেক নিচে ধাতব কিছু একটায় ছুরিটা ঠেকল। মাটি সরিয়ে সেটা তুলে আনলাম। একটা টিনের বাক্স। ছুরি ঢুকিয়ে মুহূর্তের মধ্যে সেটা খুলে ফেললাম। দেখলাম ভেতরে কতকগুলো স্বর্ণালঙ্কার, কিন্তু প্রতিটি অলঙ্কার থেকেই জহরতগুলো খুলে নেওয়া হয়েছে। হঠাৎ মাথায় সজোরে একটা আঘাত লাগলো। চারদিক অন্ধকার দেখলাম। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। মেঘলা আকাশের অস্পষ্ট চাঁদের আলোয় দেখলাম কে একজন নারী আমার শুশ্রূষা করছে। ধীরে ধীরে তার মুখটা পরিষ্কার হলো। কুঞ্জ, সেই কুঞ্জ। কথা বলতে গিয়ে বুঝতে পারলাম কষ্ট হচ্ছে। কষ্ট করেই বললাম, আমি কোথায়? আমার চুপ, কথা বলবেন না, অসুখ বাড়বে। এটা খান। কি একটা ওষুধ খাইয়ে দিল। ধীরে ধীরে অনেকটা প্রকৃতিস্থ হলাম। মনে পড়ল গয়নার বাক্সর কথা। বললাম, পিছন থেকে কে আমায় মেরেছিল বলতো? লোচন। আমি আগেই আপনাকে সাবধান করেছিলাম। গয়নার বাক্সটা কি সেই নিয়ে পালিয়েছে? আমাকে উতলা হতে দেখে কুঞ্জ বলল, ব্যস্ত হবেন না, অসুখ বাড়বে। সে অতি যত্নে কি একটা ওষুধ লাগিয়ে আমার মাথায় ফেটটি বেঁধে দিল। উঠুন, আস্তে আস্তে উঠুন। হ্যাঁ, এই গাছের গায়ে ঠেস দিন, একটু আরাম করে বসুন। কুঞ্জ আমাকে বসতে সাহায্য করল। তারপর নিজেও পাশে বসল। সেই আধো মেঘলা চাঁদনি রাতে নির্জন প্রান্তরে একটা শুকনো গাছের নিচে আমি এক অপরিচিতা যুবতীর পাশে বসে আছি। আমাদের চারদিকে আধক্রোশের মধ্যে কোনো জনমানব নেই। তুমি এখানে কিভাবে এলে? লোচনকে ডেরায় না দেখে সন্দেহ হয়েছিল। ভাবলাম নিশ্চয়ই আপনারই কিছু নিয়েছে। খুঁজতে খুঁজতে এখানে এসে দেখলাম আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। ওষুধ দিয়ে রক্ত না বন্ধ করলে আপনি বাঁচতেন না। গয়নার বাক্সটা কোথায় গেল বলো তো? আমি এসে সেটা দেখিনি। অনেকটা রাত হয়েছে। আমাকে ডেরায় না দেখতে পেলে খুঁজতে বেরোবে। চলুন, আপনাকে হোটেলে পৌঁছে দিই। আমি একাই যেতে পারবো। উঠে দাঁড়াতেই দেখলাম মাথাটা টলে গেল। কুঞ্জ সঙ্গে সঙ্গে ধরে ফেলল। অনুভব করলাম কুঞ্জর সুকোমল শরীরে শক্তি আছে। বলল, আমার কাঁধে ভর দিন। হ্যাঁ হ্যাঁ। অতি কষ্টে কুঞ্জের কাঁধে ভর দিয়ে হোটেলের দিকে হাঁটতে লাগলাম। নিঃশব্দে খানিক দূর হাঁটার পর বললাম, তুমি চোর ডাকাতদের দলে কেন আছো কুঞ্জ? এরাই তো আমাকে খাইয়ে পড়িয়ে আশ্রয় দিয়েছে। তুমি ওদের দলে থেকো না কুঞ্জ। এই যে আমরা হোটেলের দরজায় চলে এসেছি, এবার আমি যাই। এই বলে কুঞ্জ সরে গেল। আমি তার গলা থেকে হাত সরিয়ে নিয়ে হোটেলের দরজায় ঘা মারলাম। আবার যেন মাথাটা চক্কর মেরে উঠল। আমি দরজা ধরে আস্তে আস্তে বসে পড়লাম। আমার যখন জ্ঞান ফিরল, অত্যন্ত বিস্মিত হয়ে দেখলাম আমার আত্মীয় নীলরতন বাবুর বাড়িতে আমারই ঘরে শুয়ে আছি। নীলরতন বাবুর পাশেই দাঁড়িয়ে আছেন আমাদের ডাক্তারবাবু। জ্ঞান ফিরতে দেখে তিনি বললেন, ভয় নেই অমরবাবু, সপ্তাহখানেকের মধ্যেই ঠিক হয়ে যাবেন। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আমার প্রায় দিন 15 লাগলো। হোটেল মালিক চক্রবর্তী মশাই মাঝে মধ্যে আমার খোঁজ নিতে আসতেন। তিনি বললেন, ভালো আছেন অমরবাবু? এও নিঘাত সেই বেদের বেটাদেরই কাজ। তারাই যত অনিষ্টের মূল। তবে সেদিন সেই বেদের মেয়েটা আমাকে ডেকে না দিলে আপনাকে আর বাঁচানো যেত না অমরবাবু। চক্রবর্তীর কাছ থেকে জানতে পেরেছিলাম
সেদিন কুঞ্জ আমাকে হোটেলের দরজা ধরে বসে পড়তে দেখেছিল। তখনই ছুটে এসে চক্রবর্তী মশাইকে ডাকে, আমার নাম ঠিকানা বলে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে বলে। তখনই চক্রবর্তী নীলরতন বাবুকে খবর পাঠালো। খবর পেয়েই নীলরতন বাবু হোটেলে এসে আমাকে পালকি করে বাড়ি নিয়ে আসেন। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর একদিন চক্রবর্তীর হোটেলে গেলাম। আসার পথে সেই পুষ্করিণীর তীরে চোখ চলে গেল। জায়গাটা ফাঁকা, খাঁ খাঁ করছে। বেদেদের তাঁবুগুলো ওখানেই ছিল। চক্রবর্তী আমাকে দেখে ভারী খুশি হলো। এ কথা সে কথার পর জিজ্ঞাসা করলাম, সেই কাইয়ার চেহারাটা কেমন ছিল আমাকে বলতে পারেন? উত্তরে সে যা বলল তা শুনে গড়পড়তা আর 5 জন মারোয়ারি ব্যবসাদারের সঙ্গে কাইয়াকে আলাদা করা মুশকিল। আমার মনের ভাব বুঝতে পেরেই বোধহয় চক্রবর্তী বলল, হ্যাঁ, আর একটা কথা, তার বাঁ দিকের চোখের উপর একটা কাটা দাগ আছে। হ্যাঁ, এইবার কিছুটা সুবিধা হলো। আচ্ছা, বেদেদের দলটা কোন দিকে গেছে কিছু শুনেছেন? শুনেছি কলকাতার দিকে গেছে। এতদিনে বোধহয় হুগলিতে গিয়ে পৌঁছেছে। কিন্তু ওদের খোঁজ আপনার কি প্রয়োজন অমরবাবু? যা হওয়ার হয়ে গেছে, আর ওদের কাছে ঘেঁষবেন না। অত্যন্ত বচ্চাত লোকরা। আরও খানিকক্ষণ গল্প করে আমি উঠে পড়লাম। আর একবার পুষ্করিণীর পাড়ে এসে দাঁড়ালাম, যেখানে বেদেরা তাঁবু ফেলেছিল। এরা এখন কলকাতার দিকে যাচ্ছে। গোয়েন্দা ফতে আলীও এখন কলকাতায়। তাকে সব কথা জানানো দরকার। একটা জিনিস আমার কাছে এখন পরিষ্কার, সেই ভদ্রলোকটি যে চক্রবর্তীর হোটেলে একবেলা খেয়ে পুরো 1 টাকা দিয়ে গিয়েছিল, সেই চোরাই মাল মাটির নিচে পুঁতে রেখে ঘটির নিচে সংকেত লিখে রেখে গিয়েছিল। পরে কাইয়া সেটা পড়ে নিয়ে লোচনকে জানিয়ে আসে। অর্থাৎ সেই ভদ্রলোক, কাইয়া এবং লোচন একই দলের লোক। কিন্তু অশ্বারোহী ডাকাতের সাথে এদের কি কোনো সম্পর্ক আছে? বেদেদের দলটা কলকাতার দিকে গেছে শোনার পর থেকেই কলকাতা আমাকে টানছিল। সে কি শুধুই লোচনের জন্য, নাকি আরও একজনকে খুঁজছিল আমার মন? জানি না। মনের গতি বড় বিচিত্র। যাই হোক, কলকাতার উদ্দেশ্যেই রওনা দিলাম। তার আগে চিঠি লিখে ফতে আলীকে সব ঘটনা জানিয়ে দিলাম। কলকাতায় এসে অমূল্যবাবুর বাড়িতে উঠলাম। বড়লোক ব্যবসায়ী মানুষ, আমার বিশেষ বন্ধু। বহুদিন পর পুরনো বন্ধুকে পেয়ে তিনি খুবই খুশি হলেন। খাওয়া দাওয়া সেরে আমি ফতে আলীর সঙ্গে দেখা করতে গেলাম। গোয়েন্দা ফতে আলী দারোগা বেশ খাতির করে বসালেন। অন্য লোকেদের ঘর থেকে বিদায় দিয়ে বললেন, তোমাকে অনেক দুর্ভোগ পোহাতে হলো অমরবাবু। তা হলো, কিন্তু অনেকখানি এগোতে পেরেছি, এ কথা আপনাকে স্বীকার করতেই হবে। 2000 বার স্বীকার করি, এই মামলায় তোমার সাহায্য পেয়ে আমি খুবই খুশি হয়েছি। এবার একটা ভালো খবর দিই, তোমার মাথায় যে লাঠি চালিয়েছিল তাকে পেয়ে গেছি। কাকে? কাইয়া, কাইয়া ভিকরাজ। তোমার চিঠি পড়েই তো সব বুঝতে পারলাম। সে প্রথমে মাটি খুঁড়ে গয়নার বাক্স বার করে জহরতগুলো নিয়ে যায়, তারপর দ্বিতীয়বার আসে সোনাগুলো নিয়ে যাবার জন্য। তখনই তোমাকে গাছতলায় দেখতে পায়। তারপর যা ঘটলো তুমি নিজেই তার সাক্ষী। এই বলে ফতে আলী খুব হাসতে লাগলেন। আমিও ফতে আলীর কথা বিশ্বাস করতাম, যদি না কুঞ্জর কাছ থেকে আসল ঘটনা জানতে পারতাম। তবে মনের ভাব গোপন রেখে বললাম, হ্যাঁ, তা সম্ভব। এই কাইয়া ভিকরাজ সবই করতে পারে। তোমার চিঠি থেকেই তার চেহারার বর্ণনা পেয়ে গেলাম। বাঁশতলার গলিতে একটা দোকান আছে, ভিতরে ভিতরে চোরাই মাল কেনা বেচা হয়। অনেক দিন থেকেই এর উপর আমাদের নজর আছে, শুধু প্রমাণের অভাবে কিছু করতে পারিনি। তাকে গ্রেপ্তার করেছেন? এখনো করিনি, তাহলে দলের লোকেরা সাবধান হয়ে যাবে, কাউকে আর পাবো না। তাছাড়া ওর বিরুদ্ধে কোনো প্রমাণও হাতে নেই। তার সঙ্গে একবার দেখা করলে হতো, কথায় কথায় যদি কিছু বার করা যায়। বেশ, আজ সন্ধ্যের পর চলো। কিন্তু অমরবাবু,
একটা বিষয়ে তুমি বাহাদুরি দেখিয়েছো বটে। কোন বিষয়ে? ঘটির বিষয়ে। ইতিমধ্যেই আমি এই বিষয়ে আরও খানিকটা খোঁজ খবর করে নিয়েছি। যেখানে যেখানে ডাকাতি হয়েছিল তার কাছাকাছি সরাইখানাগুলোতে ঘটি অনুসন্ধান করে প্রত্যেক জায়গা থেকেই সংকেত লেখা ঘটি আবিষ্কার করা গেছে। অর্থাৎ ডাকাতি করার পর ভদ্রলোক সেজে কাছাকাছি সরাইখানাগুলোতে গিয়ে উঠত, তারপর মাল কোথায় রাখা আছে সেটা ঘটিতে সংকেত লিখে জানিয়ে দিত। বুঝলে অমরবাবু, এই হচ্ছে আসল খেল। দারোগা ফতে আলী আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন, তাহলে আজ সন্ধ্যেবেলা কাইয়ার ডেরায়? ফতে আলী উঠে পড়লেন। আমিও বন্ধুর বাড়ি ফিরে এলাম। সব শুনে অমূল্য বলল, আমিও তোমার সঙ্গে যাব। চলো, কি হয় মজাটা দেখতে চাই। ফতে আলী কি বলবে জানি না, তবে বোধহয় আপত্তি করবে না। আপত্তি করলে চলে আসব, তবে তোমার তো খালি হাত, আমার কাছে রিভলভার আছে। রিভলভার? কেন হে? রাত্রে ক্রিমিনালের আড্ডায় যাবে, সাবধানের তো মার নেই। সঙ্গে তো পুলিশের লোক থাকবে। পুলিশের লোককে যে রেহাই দেবে তা তোমাকে কে বলল? অমূল্য আর কোনো কথা না বলে দেরাজের ড্রয়ার টেনে ওর রিভলভারটা বার করল। সন্ধ্যের পর আমরা দুজন ফতে আলী দারোগার বাড়ির দিকে চললাম। বাঁশতলার গলিতে পৌঁছতে প্রায় রাত্রি ৮টা বেজে গেল। অমূল্যর ব্যাপারে ফতে আলী কোনো আপত্তি করেননি। আমরা একটা ছোট দোকান ঘরের ভেতর ঢুকলাম। একটা ছেলে বসেছিল, তাকে চুপচাপ থাকার নির্দেশ দিয়ে দারোগাবাবু ভেতরে ঢুকে গিয়ে পেছনের দরজায় হালকা ঠেলা দিলেন। ভেতরে চোখ বুলিয়ে নিয়ে আমাদের দিকে ফিরে বললেন, একবারটা বেঁধে ছিল, এইমাত্র বেরিয়ে গেল, এসো। আমরা দুজনেই তার সঙ্গে ভেতরের ঘরে গিয়ে ঢুকলাম। একজন মারোয়ারি বসে খাতাপত্র লিখছিল। তার বাঁ চোখের ওপরে একটা কাটা দাগ। আমাদের দেখেই দুহাত বাড়িয়ে সসম্মানে অভ্যর্থনা করে বললেন, আসেন দারোগা সাহেব, আসেন আসেন। আরে এরা কি সব আপনার বন্ধু আছে? বসেন বসেন। আমরা সকলে বসলাম। ফতে আলী বললেন, ডাকাতির ব্যাপারে আমরা তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই। ডাকাইতি? আরে না মশাই, মারোয়ারিরা এত গোলমালের মধ্যে যায় না, বেচে কিনে খায়। আমি এখানে বসে কাজ করি, এখান থেকে এক পাও নড়ি না। আমি বললাম, শুধু মুর্শিদাবাদের হোটেলে মধ্যে মধ্যে মহাশয়ের যাওয়া আসা আছে, তাই তো? মুর্শিদাবাদ? নাম শুনেছি, এখনো দেখিনি। আপনি তো কোথাও যান না বললেন, তাহলে বেদেদের সাথে আপনার আলাপ হলো কিভাবে? আরে টাকা ধার নেওয়ার কাজে কত লোক আসে, আলাপ হয়। আরে আমার তো মনে হচ্ছে আপনিও একদিন কতগুলো গয়না বন্ধক দেওয়ার জন্য এসেছিলেন। ফতে আলী আমার দিকে তাকালেন। প্রথমটায় আমি একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলাম ঠিকই, পর মুহূর্তেই ওর চালাকিটা বুঝে নিয়ে বললাম, আপনাকে আমি খুব ভালো করেই চিনতে পেরেছি। আপনি কি আমাকে ডাকাইত দলের সর্দার মনে করছেন নাকি? হ্যাঁ, তাই মনে করছি। আমি জানি ঘটির নিচে সংকেত পড়বার জন্য আপনাকে এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। এই কথায় সে কিছুটা বিচলিত হয়ে পড়ল। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে রাগত স্বরে বলল, রে মিথ্যে কথা! বেদেদের সাথে তোমার বন্দোবস্ত আছে। একটু আগে সেই বেদে তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। এই সময় পাশের ঘরে একটা দরজা একটু ফাঁক হলো। বোধহয় আমাদের কথাবার্তা শুনে ভিতরের কেউ আমরা কে দেখবার জন্য দরজা খুলল। আমি স্পষ্ট তার মুখ দেখতে পেলাম, সে লোচন। তখন ভিকরাজ কাইয়া ক্রুদ্ধস্বরে বলছে, আরে আপনার সব কোথায় মিথ্যে আছে, কোনো বেদে আমার সাথে দেখা করতে আসেনি। বটে, এই যে এই পাশের ঘরে সে এখন রয়েছে। এই বলে আমি লাফ দিয়ে সেই দরজার দিকে ছুটলাম, কিন্তু হঠাৎ কে আলো নিভিয়ে দিল। কে একজন অন্ধকারে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাইরের দিকে ছুটল। আমিও ছুটলাম, আমার পিছন পিছন বন্দুক উঁচিয়ে অমূল্য আর ফতে আলী। কিন্তু লোচনকে আর পাওয়া গেল না।
আপাতত কটা দিন চুপচাপ থাকাই স্থির করলাম। ভিকরাজকেও গ্রেপ্তার করা হলো না। একদিন হাতে কোনো কাজ না থাকায় আমি কলকাতার দর্শনীয় স্থানগুলো দেখে বেড়াতে লাগলাম। একদিন সন্ধ্যায় বাড়ি ফিরে এলে অমূল্য বলল, ডাকে তোমার নামে একখানা চিঠি এসেছে, তোমার ঘরেই রেখে দিয়েছি। চিঠি? কে লিখল বলো তো? নীলরতনবাবু? একটু ব্যগ্র হয়ে ঘরে গিয়ে চিঠিখানা খুললাম। পড়ার পর বেশ অবাক হলাম। অমূল্যর হাতে চিঠিটা দিয়ে বললাম, পড়ে দেখো। অমূল্য ইতস্তত করে পড়তে শুরু করলো। অমর বাবু, আপনার মাদুলি কে চুরি করিয়াছিল যদি জানতে চাহেন, তবে বেলা 2টোর সময় তালতলা কানাই বেনের দোকানে যাইবেন। ইতি আপনার একজন হিতাকাঙ্ক্ষী। কিছুই তো বুঝতে পারলাম না হে, মাদুলির কথা কি বলছে বলো তো? আমার গলায় একগাছা সোনার হারের সঙ্গে একটা সোনার মাদুলি থাকতো। আমি জানতাম মাথায় লাঠির আঘাত পেয়ে যেদিন অজ্ঞান হয়ে পড়েছিলাম সেদিনই লোচন সেটা চুরি করে নিয়ে গিয়েছিল। সুতরাং চিঠির অর্থ আমিও ঠিক বুঝে উঠতে পারছি না। ভিতরে আবার কোনো দুরভিসন্ধি নেই তো? ডাকাতির সঙ্গে এর কি কোনো সম্পর্ক থাকতে পারে? চিঠিটা ফতে আলীকে দেখানোর দরকার। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ফতে আলী চিঠিটা পড়ে উল্টে পাল্টে ভালো করে দেখে গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, চিঠিটা কে লিখেছে অমরবাবু? কারো নাম তো লেখা নেই। কিছু আন্দাজ করতে পারেন? না, বুঝতে পারছি না। মাদুলির কথাটা তো তুমি আগে আমাকে বলনি। সামান্য ব্যাপার, এর সঙ্গে মূল ডাকাতির কোনো সম্পর্ক নেই বলে আর বলিনি। কোথায় চুরি গিয়েছিল? আমি সব কথা বললাম। তিনি বললেন, কোনোভাবে গলা থেকে ছিঁড়েও তো পড়ে যেতে পারে। না, আমি যখন সেই গাছতলায় যাই তখনও ওই হার আমার গলায় ছিল। ওই বেদের লোচনেরই কাজ। তাই যদি হয় তবে বুঝতে হবে লোচনের কোনো শত্রু এই চিঠি লিখেছে। লোচনকে ধরিয়ে দেওয়াই তার অভিপ্রায়। ঠিক তাই। হয়তো বখরায় কম পড়েছিল বলে একটা ঝগড়াঝাঁটি হয়েছে, এখন রাগ মেটাতে চাইছে। তার মানে তোমার বিশ্বাস লোচন কাল সেখানে থাকবে? খুব সম্ভব তাই, না হলে সময় লিখবে কেন? বোধহয় সেই বেনের কাছে মাদুলিটা বন্ধক দিয়েছে, অথবা মাদুলিটা বেচতে আসবে। যাই হোক না কেন, আমি কাল দুপুর 2টোর সময় কানাই বেনের দোকানে যাব। ফতে আলী গম্ভীর মুখে খানিকক্ষণ ভেবে নিয়ে বলল, না, তুমি যাবে না অমরবাবু। এ কাজের ভার আমার ওপরই থাক। যদি লোচনের কাছে মাদুলি পাই তাকে গ্রেপ্তার করব। কি হয় না হয় তোমাকে জানাবো। পরদিন বেলা 3টে নাগাদ আমি নিতান্তই উদ্বিগ্ন হয়ে ঘরের মধ্যে পায়চারি করছি। অমূল্য বলল, না গিয়ে ভালোই করেছ। তোমাকে শেষ করবার জন্য ওরা একটা জাল পেতেছিল। কিরকম? একজন আরেকজনকে ধরিয়ে দেবার ফিকির এটা নয়। বেদেদের মধ্যে বন্ধুত্ব অত সহজে ভাঙে না। অমূল্য ওর কাজে বেরিয়ে গেল। তবে আমাকেও আর বেশিক্ষণ উদ্বেগের মধ্যে কাটাতে হলো না। ঠিক 4:30 নাগাদ দারোগা সাহেব হাজির হলেন। আসুন আসুন, আমি তো আপনার আসার অপেক্ষাতেই ছটফট করছি। করবারই কথা, সব শুনলে চমকে উঠবে অমরবাবু। লোচনকে পেলেন? ধীরে ধীরে, ব্যস্ত হয়েও না। প্রথম থেকেই বলি। বলুন। 3টের আগেই আমি কানাই বেনের দোকানে পৌঁছে গেলাম। ব্যাটা গোড়েল মাল। তারপর আমার আসল পরিচয় দিতেই লাইনে এলো। খাতাপত্র সব দেখালো। 15 টাকায় মাদুলি তার কাছে বন্ধক রাখা আছে। লোচনই রেখেছিল তো? এইখানেই তোমার মস্ত ভুল। ভুল? 3টের সময় মাদুলি ছাড়িয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। চিঠিটা যে লিখেছিল সে কথা জানতো। যেই 3টে বাজলো আমি একটু আড়ালে চলে গেলাম। তার কিছুক্ষণের মধ্যেই যে মাদুলি বাঁধা রেখেছিল সে ছাড়িয়ে নিয়ে যেতে এলো, এবং সে লোচন নয়। তবে কে? একটা মেয়ে। আমি অত্যন্ত বিস্মিত হয়ে বললাম, মেয়ে? সে কি? কি নাম তার? এর উত্তরে ফতে আলী দরজার দিকে তাকিয়ে বলল, ওয়ে বাচ্চা, একটু ভেতরে এসো। ঘরে যে ঢুকলো তাকে দেখে আমি বিস্ফারিত চোখে সবেগে উঠে দাঁড়ালাম। সে আর কেউ নয়, কুঞ্জ।
কুঞ্জ নীরবে সলজ্জভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ফতে আলী শীষ দিতে লাগলো। বললাম, কুঞ্জ, এ মাদুলি তুমি কোথায় পেলে? তার উত্তর দেবার আগেই ফতে আলী বললেন, সে অনেক কথা, তুমি শুনে নাও, ততক্ষণ আমি একটা কাজ মিটিয়ে আসি। ফতে আলী বেরিয়ে গেলেন। কুঞ্জকে বললাম, তুমি আমার জন্য যা করেছিলে আমি তা ভুলব না। কুঞ্জর বড় বড় চোখ দুটো ছলছল করে উঠল, মুখ লাল হয়ে গেল। মৃদু স্বরে বলল, আপনি যে আমাকে অনুগ্রহ করে মনে রেখেছেন এই যথেষ্ট। ভাবিনি এখানে আপনাকে দেখতে পাবো। মাদুলির ব্যাপারে কি হয়েছে আমাকে খুলে বলো। কিছুদিন আগে লোচন আমাকে মাদুলিটা দিয়ে কানাই বেনের দোকানে সেটা বন্ধক রেখে 10 টাকা আনতে বলে। আমি জানতাম না এই মাদুলি আপনার। আজ সকালে আবার সে আমাকে সুদের টাকা আর আসলের 10 টাকা দিয়ে 3টের সময় কানাই বেনের দোকানে গিয়ে সেটা ছাড়িয়ে আনতে বলে। আমি যখন সেখানে গেলাম তখন দারোগা সাহেব আমাকে মাদুলি চোর বলে ধরলেন। তিনি তোমার উপর কোনো অত্যাচার করেননি তো? না না, তিনি খুব ভদ্রলোক। আমার সব কথা শুনে তিনি আমাকে এখানে নিয়ে এলেন। তার মানে লোচনই তোমাকে চোর বলে ধরিয়ে দেবার জন্য বেনামে চিঠি লিখেছিল? চিঠির কথা দারোগা বাবুর কাছে শুনেছি, কিন্তু আমার উপর তার রাগ কেন? আমাকে সাহায্য করেছিলে বলে। দারোগা বাবু কোথায় গেলেন? এখন এখন আমি কি যেতে পারি? তোমাকে আমি আর বেদেদের কাছে যেতে দেব না কুঞ্জ। না, এখনো দিন কত ওখানেই থাকতে হবে। ডাকাতের দলটাকে ধরা চাই। তুমি এখন যেতে পারো বাছা। দাঁড়ান, সে মাদুলি এখন কার কাছে? আমার কাছে। চোরাই মাল যেখানে থাকার কথা। কি মুশকিল, সেটা ওকে দিন। কেন? চোরাই মাল যে। হার আর মাদুলি ফেরত না নিয়ে গেলে লোচন তো সব জেনে যাবে। তখন লোচনকে কি বলবে ও? ফেরত নিয়ে গেলে বরং ভাববে যে আমি হয়তো চিঠিটা পাইনি বা পেলেও কোনো উত্তর দিইনি। ঠিক, এ কথার যুক্তি আছে বটে, কিন্তু বাছা, তুমি আমার সব কথা বলে দিও না যেন। এই বলে ফতে আলী পকেট থেকে হার আর মাদুলি বার করে কুঞ্জর হাতে দিলেন। কুঞ্জ হাতের মুঠোয় আমার হার আর মাদুলি নিয়ে আমার দিকে একবার তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। অশ্বারোহী ডাকাতের ব্যাপারে কুঞ্জ কিছু জানে না, কিন্তু এই ডাকাতের সঙ্গে লোচনের যে একটা সম্পর্ক আছে এ ধারণা আমাদের ক্রমেই আরও দৃঢ় হচ্ছে। লোচনের গতিবিধির খবর কুঞ্জর মাধ্যমে খানিকটা পাওয়া যাবে, এটাই ছিল আমাদের আশা। কুঞ্জর সাথে দেখা হওয়ার দিন 5 পর একদিন ঘরে বসে কুঞ্জর কথাই ভাবছিলাম, এমন সময়ে অমূল্যর কাজের লোক এসে আমার হাতে একটা চিঠি দিল। আবার চিঠি। আমি তাড়াতাড়ি সেটা খুলে দেখলাম বেনামি নয়, কুঞ্জ লিখছে, অমরবাবু, লোচন সমস্ত জানিতে পারিয়াছে, আমাকে আটকাইয়া রাখিয়াছে। আপনি উদ্ধার না করিলে আমার কি হইবে জানি না। পত্রবাহকের সঙ্গে আসিলে আমি যেখানে আছি সে সেখানে লইয়া আসিবে, অন্ধকার হইলে লুকাইয়া আসিবেন। চিঠি পড়ে আমি অমূল্যর কাজের লোককে জিজ্ঞাসা করলাম, এ চিঠি কে এনেছে? একটা ছোঁড়া। সে কোথায়? চলে গেছে, বলল সন্ধেবেলায় আবার আসবে। সন্ধ্যের আগেই অমূল্য বাড়ি ফিরল। ওকে চিঠিটা দেখালাম। চিঠি পড়ে সে বলল, হ্যাঁ, আবার জাল পেতেছে। তুমি সবসময় তো জালই দেখছো। কেন? সেবার কি মিথ্যে বলেছিলাম? সে জাল তো পেতেছিল কুঞ্জর জন্য। এবার পেতেছে তোমার জন্য। আমার কিন্তু তা মনে হয় না। না হলেই ভালো। সমস্যা হচ্ছে আজ আমার একটা জরুরি কাজ রয়েছে, না হলে আমিও তোমার সঙ্গে যেতাম। তবে তুমি একা যেও না, দারোগা সাহেবকে সঙ্গে নিও। পুলিশ নিয়ে গেলে জানাজানি হয়ে যাবে। তুমি কিছু চিন্তা করো না, আমি সাবধান হয়ে যাব। একা গেলেই কাজের সুবিধা হবে। আমার রিভলভারটা সঙ্গে নিও। প্রয়োজন হবে না, সাবধান আছি তো। আরে তবুও সঙ্গে থাকা ভালো। অমূল্য ওর কাজে বেরিয়ে গেল। রাত্রি প্রায় 9টা নাগাদ সেই ছেলেটা এলো। দেখেই আমার মুখ চেনা বলে মনে হলো। বেদেদের তাঁবুতে একে আমি দেখেছিলাম। আমি তৈরি হয়ে সন্ধে থেকেই এর অপেক্ষায় ছিলাম। ছেলেটা বলল,
পথ হারিয়ে ফেলেছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। কুঞ্জকে কোথায় আটকে রেখেছে? বরানগরে গঙ্গার ধারে একটা বাড়িতে তালা বন্ধ করে রেখেছে। লোচন এখন হুগলিতে, একটা বুড়ি কুঞ্জর ঘর পাহারা দিচ্ছে। তুমি তাকে ধরে রাখবে আর আমি ঘর খুলে দেব। ঘরের চাবি? ঘরের চাবি বুড়ির আঁচলে বাঁধা আছে। একটা গাড়ি ভাড়া করে ছেলেটাকে নিয়ে বরানগরের দিকে চললাম। একটা ছোট গলির মুখে এসে ছেলেটা গাড়ি থামাতে বলল। ব্যাস ব্যাস ব্যাস, এই গলির ভেতরেই সেই বাড়ি, চলো। আমি ছেলেটার পিছন পিছন হাঁটতে লাগলাম। ছোট গলি, আলো নেই, ঘোর অন্ধকার। ছেলেটার পায়ের শব্দ শুনে হাঁটতে হাঁটতে নির্জন গঙ্গার পাড়ে এসে দাঁড়ালাম। হঠাৎ পিছন থেকে কে একজন আমার মুখ চেপে ধরল। মুহূর্তের মধ্যে আমি কিছু বুঝে ওঠার আগেই আরও জনাপাঁচেক লোক ছুটে এসে আমাকে মাটিতে ফেলে হাত পা বেঁধে ফেলল। তারপর সবাই মিলে ধরাধরি করে একখানা নৌকায় তুলল। নৌকা চলতে শুরু করলো। অনেক রাত্রি পর্যন্ত নৌকা চলল। অনেকক্ষণ পর থামল। বুঝলাম নৌকাখানা আরও একখানা বড় নৌকার পাশে লাগিয়েছে। আবার কয়েকজন ধরাধরি করে আমাকে সেই বড় নৌকার একটা অন্ধকার ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। বুঝলাম অমূল্যর কথাই ঠিক, এরা আমাকে ধরবার জন্যই জাল পেতেছিল। প্রায় আধ ঘন্টা হয়ে গেল। আমি নৌকার ভেতর অন্ধকার ঘরে পড়ে আছি। বুঝতে পারছি নৌকাটা গভীর জলে নোঙর করা। আমি ছাড়া এই নৌকায় বোধহয় আর কোনো লোক নেই। আমার পা নোঙরের এক প্রান্তের সঙ্গে মোটা দড়ি দিয়ে বাঁধা। কোনো অস্ত্র ছাড়া সে দড়ি কাটা কিংবা খুলে ফেলা সম্ভব নয়। অমূল্য নিশ্চয়ই ফতে আলীকে খবর দেবে, কিন্তু পুলিশ আমার সন্ধান পাবে কি করে? এদের উদ্দেশ্যটাই বা কি? এরা কি আমাকে খুন করতে চায়? হঠাৎ দরজায় আওয়াজ শুনলাম। কেউ একজন দরজা খুলল, আলো নিয়ে ভেতরে ঢুকল। আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সে আলোটা রেখে কাছে এগিয়ে এলো। মুখ, চোখ, হাতের বাঁধন খুলে দিল। চোখের বাঁধন ঘষাঘষি করে আমি সামান্য একটু ফাঁক করতে পেরেছিলাম। এবার বাঁধন খুলে দেওয়ায় ভালো করে দেখতে পেলাম এক মাঝবয়সী আধবুড়ি বেদে। মুর্শিদাবাদে একেও আমি দেখেছিলাম। সাদা চুলের, কালো কুচকুচে মুখে সাদা দাঁত বার করে বিচ্ছিরি হেসে সে বলল, আমাদের পেছনে লাগলে ফল ভালো হয় না, নাও খেয়ে নাও। কাল লোচন আসবে, তোমাকে নিয়ে কি করবে সে ওই জানে। দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বেদেনি চলে গেল। হাত খোলা থাকলেও এ বাঁধন খোলা সম্ভব নয়। মোটা দড়ির দুটো মুখই নৌকোর বাইরে কোথাও আটকানো আছে। টানাটানি ঘষাঘষি করেও কোনো লাভ হলো না, বরং পা দুটোই জখম হলো। সারা রাত ঘুম হলো না। নৌকোর বন্ধ ঘরে বসেই বুঝতে পারলাম সকাল হলো। বেশ অনেকটা বেলা হয়ে যাওয়ার পর ঘরের দরজা আবার খুলে গেল। জঘন্য এই ঘরটার ভেতর দিনের আলো ঢুকল। এই অবস্থাতেও মনটা ভালো হয়ে গেল। দেখলাম ভাতের থালা নিয়ে সেই ছেলেটা ঘরে ঢুকল। ওকে দেখেই আমার মাথার ভেতর আগুন জ্বলে উঠল। পরক্ষণই সামলে নিলাম, এখন মাথা গরম করলে চলবে না। এ ছেলের যা বয়স, তাতে করে মনে হলো একে ভয় অথবা লোভ দেখিয়ে কাজটা করানো হয়েছে। বলল, লোচন বলে গেছে তোমায় খাবার দিতে, বুড়িটা রেঁধেছে, খেয়ে নাও। এদিকে নিয়ে আয়। মারবে না তো? না। ছেলেটা ভাত নিয়ে কাছে এলো। বললাম, আমাকে মিথ্যে কথা বলেছিলি কেন? আমি তোকে 5 টাকা দেব যদি আমার একটা কাজ করে দিস।
কি কাজ? একটা চিঠি পৌঁছে দিতে পারবি? পুলিশকে? তাহলে পারবো না। না, কুঞ্জকে। হ্যাঁ, তাহলে পারবো, কিন্তু তোমার কাছে তো টাকা নেই, দেবে কোত্থেকে? কুঞ্জর কাছে আমার টাকা রাখা আছে, আমার নাম করে বললেই তোকে দিয়ে দেবে। বলবি অমরবাবু বলেছে। চিঠিটা দাও। আমার পকেটে কাগজ পেন্সিল ছিল। কুঞ্জকে লিখলাম, আমাকে নৌকায় বন্দি করে রেখেছে, কোথায় আছি এই ছেলেটা বলে দিতে পারবে। চিঠি নিয়ে ছেলেটা চলে গেল। কুঞ্জ কি পারবে উদ্ধার করতে? এই চিন্তায় আর একটা রাত কেটে গেল। পরদিন দুপুরে স্বয়ং লোচন এসে উপস্থিত হলো। আমার নাগালের বাইরে মুখোমুখি বসল। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তুমি যে খুব চালাক লোক সেটা স্বীকার করতেই হয়। তুমি যে একটা আস্ত শয়তান সেটাও স্বীকার করতে হয়। শোনো অমরবাবু, পুলিশ এই জায়গার সন্ধান পাবে না। সেটা পরে দেখা যাবে, এখন কি চাইছো বলো? আমি নয়, কাইয়া এসে বলবে। আমি শুধু তোমায় একবার দেখে যেতে এলাম। তেজ এখনো কমেনি দেখছি। তোরা কি আমায় খুন করতে চাস? বললাম যে কাইয়া এসে বলবে। সেই তোদের দলপতি? একরকম তাই। আচ্ছা, এখন আসি। লোচন চলে গেল। খানিকক্ষণ বাদেই মনে হলো নৌকোর ওপর অনেক লোক উঠেছে, তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। এরপরেই নোঙর তুলে নৌকো চলতে শুরু করল। এরা যে কোথায় আমাকে নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। সন্ধ্যার সময়ে নৌকা আবার নোঙর করল। মনে হলো এখান থেকে সবাই অন্য নৌকায় চলে গেল। সন্ধে পেরিয়ে ধীরে ধীরে অন্ধকার নামছে। নৌকায় এখন আমি একা। যেটুকু উদ্ধারের আশা ছিল তাও নিঃশেষ হয়ে গেল। কুঞ্জ যদি উদ্ধারের চেষ্টা করেও তাহলে কি এই জায়গার সন্ধান সে পাবে? এরা নৌকা আবার কোথায় এনে নোঙর করল? বুঝতে পারছি আমার মনোবল কমতে শুরু করেছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। আলো নিয়ে ভিকরাজ কাইয়া ঘরে ঢুকল। এরা কেউই আমার নাগালের মধ্যে আসে না। দেখা মাত্রই ক্রুদ্ধ হয়ে বললাম, কি চাইছো তোমরা? চোখ রাঙালে আমি ভয় পাই না অমর বাবু। আপনি আমার অনেক ক্ষতি করেছেন, সাজা তো আপনাকে পেতেই হবে। কি ক্ষতি করেছি? ঘটির ব্যাপারটা ধরে না ফেললে পুলিশের বাবারও ক্ষমতা ছিল না ডাকাতির ব্যাপারে কোনো সন্ধান করে। তার মানে তুমিও ডাকাত দলের একজন? এখন আর আপনাকে বলতে আপত্তি নাই, পরিকল্পনাটা আমারই ছিল। হ্যাঁ, তবে ডাকাতি করার জন্য অন্য লোক আছে। সে কে? সে না থাক, এটা বরং অজানাই থেকে যাক। আপনাকে সরিয়ে দিয়ে আমরা আবার কাজ শুরু করব। আমাকে খুন করবে এই তো? আরে না না মশাই, তাতে আরো ঝামেলা বেশি অমর বাবু। আর একটু বেশি সাজা দিব তোমাকে। আরবি জাহাজে তুলে দিয়ে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছি। তারা তোমায় মদিনা পৌঁছে দিবে। তারপর যতদিন পারো, যদি পারো, দেশে ফিরে এসো, আমাদের কোনো আপত্তি নাই। এই বলে হাসতে হাসতে দুরাত্মা চলে গেল। যা বলল সত্যি যদি তাই করে তাহলে এ জীবনে আর আমি দেশে ফিরতে পারবো না। চরম হতাশা আর ক্রোধে আমি অস্থির হয়ে উঠলাম। আমি নিরুদ্দেশ হয়েছি প্রায় 3 দিন হয়ে গেল। অমূল্য নিশ্চয়ই পুলিশে খবর দিয়েছে। এই 3 দিনেও যখন তারা আমার সন্ধান পেল না, আর পাবার আশা নেই। ভাবলাম যে করেই হোক পায়ের দড়ি ছিঁড়তেই হবে। একবার মুক্ত হতে পারলে আর কারোর বাধা দেওয়ার ক্ষমতা নেই। 10টা লোকের মহড়া আমি একাই নিতে পারব। ঠিক এই সময় সেই বেদেনি ভাতের থালা নিয়ে ঘরের ভেতর ঢুকল। রাগে আমার মাথার সর্বাঙ্গ জ্বলে গেল। মাথায় আগুন জ্বলে উঠল।
কাছে আসতেই সিংহের মতো বাঁ হাতের থাবায় তার গলা চেপে ধরলাম নৌকার কাঠের ওপর। তারপর তারই কাপড় দিয়ে তাকে বেঁধে নিচেই ফেলে রাখলাম। সে ভয়ে কাঠ হয়ে মরার মতো পড়ে রইল। হঠাৎ মনে হলো কে যেন নৌকোর ওপর দিয়ে ছুটে আসছে। পর মুহূর্তেই সে এসে দরজার সামনে দাঁড়ালো। বেদেনী তাকে দেখি চেঁচিয়ে উঠল, কুঞ্জ, ও কুঞ্জ, আমায় বাঁচা দিদি। দেখলাম কুঞ্জ এসেছে। আনন্দে আমার গলা বুঝে এলো। কোনো কথা না বলে সবার আগে সে একটা ধারালো ছুরি দিয়ে আমার পায়ের বাঁধন কেটে দিল। আমি মুক্ত হলাম। সে আমার হাত ধরে চাপা গলায় বলল, চলে আসুন তাড়াতাড়ি। বুড়ি বেদেনী চিৎকার করে উঠল, কুঞ্জ, আমায় খুলে দিয়ে যা দিদি, ও কুঞ্জ। আমরা তার কথায় কান দিলাম না। বেরিয়ে এসে দেখলাম এই বড় নৌকার দড়ি ধরে নিচে একটা লোক ছোট একটা পানসি নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা দুজনেই লাফিয়ে পানসির ওপর গিয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে পানসি চলতে শুরু করল। তুমি আর একবার আমার প্রাণ রক্ষা করলে কুঞ্জ। এখনো আমরা নিরাপদ নই। ভয় নেই, এখন আমার হাত পা খোলা, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। কুঞ্জ উদ্বিগ্ন হয়ে বারবার তটের দিকে তাকাতে লাগল। বুঝলাম তীরে না পৌঁছানো পর্যন্ত ও নিশ্চিন্ত হতে পারছে না। নৌকো এসে খিদিরপুরের ঘাটে লাগলো। কুঞ্জ মাঝিকে ভাড়া মিটিয়ে দিল। ঘাটের ওপর একখানা গাড়ি দাঁড়িয়েছিল। কুঞ্জ আমাকে নিয়ে সেই গাড়িতে উঠল। সে এই গাড়িতেই কলকাতা থেকে এসেছিল। গাড়ি চলতে শুরু করল। কুঞ্জ একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আর তারা কিছু করতে পারবে না। খানিকক্ষণ চুপচাপ থাকার পর আমি বললাম, ওরা যখন জেনে যাবে যে তুমি আমাকে উদ্ধার করেছ, তখন তো ওরা তোমাকে ছাড়বে না কুঞ্জ। তুমি আর ওখানে যেও না। কুঞ্জ পোশাকের ভেতর থেকে একটা ধারালো ছুরি বার করে বিষণ্ণ হেসে বলল, আমি বেদেনী, আমাকে পীড়ন করা লোচনের কম্য নয়। তুমি তো বেদেনী নও। এখন বেদেনী। বেদিনী না হলে আপনাকে উদ্ধার করতে পারতাম না। তবুও আর তোমাকে ওখানে যেতে হবে না। ভয় নেই, লোচন দল থেকে নিরুদ্দেশ হয়েছে। এখন আমিই দলপতি। নিরুদ্দেশ হয়েছে? যদিও ফিরত, এখন আর ফিরবে বলে মনে হয় না। পুলিশ তো এখন সবই জেনে যাবে। রাত 12টা নাগাদ গাড়ি এসে অমূল্যর বাড়ির দরজার সামনে দাঁড়াল। আমি লাফিয়ে নামলাম। আওয়াজ শুনে অমূল্য বেরিয়ে এলো। অবাক হয়ে দেখলাম তার পিছনে ফতে আলী। অমূল্য ছুটে এসে জড়িয়ে ধরে বলল, ওহ, তোমার জন্য আমাদের আহার নিদ্রা বন্ধ হয়ে গেছে। আমি আর দারোগা সাহেব এই মাত্র তোমারই অনুসন্ধান করে ফিরলাম। ভেতরে চলো, সব বলছি। হঠাৎ খেয়াল করলাম গাড়িতে কুঞ্জ নেই। সে কখন নিঃশব্দে নেমে পড়ে অন্ধকারে মিলিয়ে গেছে। আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অমূল্য জিজ্ঞাসা করল, কাকে খুঁজছো? না, ভেতরে চলো। রুদ্ধ নিঃশ্বাসে অমূল্য আর ফতে আলী আমার মুখে সমস্ত ঘটনা শুনল। অনেকক্ষণ দুজনেই কোনো কথা বলল না। তারপর ফতে আলী শীষ দিয়ে উঠে বলল, মেয়েটা সাহস আছে বটে। পুলিশে কাজ করতে চাইলে আমি ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু অমূল্যবাবু, এই মেয়েকে নিয়ে আপনার বন্ধু কিন্তু বিপদে পড়বে। কিরকম? বেদেদের মেয়ে হয়ে যত ঝামেলা, বিয়ে করা মুশকিল। কথাটা বলেই দারোগা সাহেব উচ্চস্বরে হেসে উঠলেন। পরদিন অমূল্যর বাড়িতে অমূল্য, আমি আর ফতে আলী ডাকাতি বিষয়ে আলোচনা করছিলাম। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা। আমাদের কারুরই খেয়াল নেই। হঠাৎই একজন পাহারাওয়ালা হাঁপাতে হাঁপাতে ছুটে এসে বলল, হুজুর, ঘরের মাঠে ডাকাতি, ঘোরসওয়ার ডাকাত। এই নিয়ে মোট 6টা ডাকাতি হয়ে গেল। ডাকাত যে ক্রমেই আরো সাহসী হয়ে উঠছে তাতে কোনো সন্দেহ নেই। নইলে সে কলকাতার কাছেই হাওড়ার মাঠে এ কাজ করতে পারত না। এবারেও সেই একই কায়দায় ডাকাতি।
এবারের শিকার আন্দুলের জমিদার। তিনি পালকিতে কলকাতা থেকে আন্দুল যাচ্ছিলেন। হাওড়ার মাঠের ওপর দিয়ে যাওয়ার সময় রাত 11টা নাগাদ ঘটনাটা ঘটে। খবর পাওয়ার সাথে সাথেই আমি আর দারোগা ফতে আলী বেরিয়ে পড়লাম। ফতে আলী বললেন, আমরা যখন গিয়ে পৌঁছবো ডাকাত ততক্ষণে ঘোড়ায় চড়ে 20 ক্রোশ দূরে গিয়ে পড়বে। ঠিক, তবে এবার বোধহয় ভিকরাজকে ধরতে পারবে। কিভাবে? আমার ধারণা ডাকাত ডাকাতি করে একটু দূরে গিয়ে ঘোড়া ছেড়ে দেয়, তারপর লুটের মাল মাটিতে পুঁতে রেখে ভদ্রলোক সেজে চলে যায়। তার মানে ভিকরাজ কাইয়া সেই মাল নিতে আসবে বলছো? কেউ না কেউ নিশ্চয়ই আসবে। হাওড়ার মাঠের চারদিকে পাহারার ব্যবস্থা করতে হবে। এ কি আর একটুখানি মাঠ? সেই বালির খাল পর্যন্ত চারদিকেই লোক রাখতে হবে। অন্তত ঘোড়াটা যে কাছাকাছি কোথাও আছে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ঘোড়া সে নেয় কোথা থেকে, এটাও একটা প্রশ্ন। সম্ভবত লোচন। তার কি ওই রকম কালো ঘোড়া আছে? আমি তার কাছে বড় সাদা ঘোড়া দেখেছি। কিন্তু ডাকাত তো আসে কালো ঘোড়ায়। কথা বলতে বলতে আমরা হাওড়া থানায় এসে উপস্থিত হলাম। সেখান থেকে লোকজন নিয়ে মাঠের দিকে চললাম। আমি যে সময়ের কথা বলছি তখন হাওড়ার শহর হয়নি, গঙ্গার ধারেই শুধু লোক বসতি ছিল। তারপর বিস্তীর্ণ ফাঁকা মাঠ। মাঠের মাঝ বরাবর একটা বিশাল বট গাছ আছে। ডাকাতি হয়েছে ঠিক তার নিচে। ফতে আলী মাঠের চারিদিকেই পাহারার বন্দোবস্ত করলেন। তারা খানায়, ডোবায়, ঝোপের আড়ালে লুকিয়ে রইল। সমস্ত ব্যবস্থা করতে করতে রাত প্রায় কাবার হয়ে গেল। ভোরের দিকে আমি আর ফতে আলী থানায় ফিরলাম। ফতে আলী অত্যন্ত ক্লান্ত ছিলেন। স্বভাবতই তিনি শুয়েই নাক ডাকাতে শুরু করলেন, কিন্তু আমার চোখে ঘুম এলো না। ভোরের হাওয়া গায়ে লাগাবো বলে বাইরে বেরিয়ে পড়লাম। তখন সবে সূর্য উঠছে। চারপাশটা বেশ ফর্সা হয়েছে। পিছনে একটা পালকির আওয়াজ শুনে ফিরে তাকিয়ে সরে দাঁড়ালাম। পালকিখানা আমার পাশ দিয়ে চলে গেল, কিন্তু একটু দূরে গিয়েই দাঁড়িয়ে পড়ল। বেহারারা পালকি মাটিতে নামাচ্ছে দেখে একটু অবাক হলাম। একজন বেহারা ছুটে এসে আমাকে পালকির কাছে যেতে বলল। অবাক হয়ে তাকিয়ে দেখলাম পালকির ভেতর থেকে হাত বার করে আমাকে কেউ ডাকছে। কোমল, সুন্দর, শালঙ্কারা সেই হাত। অর্থাৎ যিনি ডাকছেন তিনি একজন সুন্দরী মহিলা। কাছে গিয়ে আরও আশ্চর্য হয়ে গেলাম। পালকির ভেতরে মনিয়া বাইজি। আপনি এখানে? আমরা কোথায় নেই, এখন কলকাতায় যাচ্ছি। কাল আন্দুল রাজবাড়িতে মুজরো ছিল, কিন্তু আপনি এখানে? কাল এখানেই একটা ডাকাতি হয়ে গেছে। বলেন কি? সে ডাকাত এখনো ধরা পড়েনি? ভাগ্যিস কাল রাতে আসেনি, তাহলে হয়তো আমারই সর্বনাশ হয়ে যেত। তা হতে পারত। একদিন আমাদের বাড়িতে যাবেন। আমি বড় বাজারে থাকি। আমার নাম বললে সকলেই বাড়ি দেখিয়ে দেবে। মনিয়া বেহারাদের পালকি ওঠাতে বলে আমাকে বলল, আপনি দেখছি সত্যি বাজিটা হারলেন অমরবাবু। কেন? মনে নেই নীলরতন বাবুর বাড়িতে বাজি রেখেছিলাম যে? আপনি এ ডাকাত ধরতে পারবেন না। এখনো হার মানিনি কিন্তু। মনিয়া হেসে পালকির দরজা বন্ধ করতে করতে বলল, আপনি হারবেন। পালকি চলে গেল। আমি হাঁটতে হাঁটতে গঙ্গার দিকে চললাম। রোদ উঠে যাওয়ার পর ফিরে আসছি। হঠাৎ দেখলাম সামনের দিক থেকে কুঞ্জ দ্রুত আমারই দিকে হেঁটে আসছে। কি হয়েছে কুঞ্জ? অমূল্যবাবুর বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে খবর পেয়ে এখানে আসছি। কিছু কি হয়েছে? আমি ডাকাতির খবর জানতে পেরেছি। কি জানতে পেরেছ? ডাকাতি কে করে জানি না, তবে লোচন তার সাদা ঘোড়াটা রং দিয়ে কালো করে। তাকে কাল রাত্রে চন্দননগরের জঙ্গলে ঘোড়া রং করতে দেখেছিলাম। কদিন থেকে সে নিরুদ্দেশ হয়েছিল, তাই রাত্রে তার ঘোড়া ওই ডাইনি বুড়িটাকে নিয়ে যেতে দেখে আমার সন্দেহ হয়। আমি লুকিয়ে তার পিছন পিছন যাই। বুড়ি জঙ্গলের মধ্যে লোচনকে ঘোড়াটা দিয়ে ডেরায় ফিরে যায়। তবে কি
লোচনই ডাকাতি করে? না, সে ঘোড়াটা কাউকে দিয়ে আবার জঙ্গলে ফিরে এলো। আমি ডেরার দিকে এলাম। আজ সকালে আবার বুড়ির সাথে দেখা করতে ভিকরাজ কাইয়া এসেছিল। প্রথমে তাকে চিনতে পারিনি, বুড়ি সেজে এসেছিল। চোখের ওপরের ওই কাটা দাগটা দেখে চিনে ফেলি। তারপর বুড়ির সাথে তার কি কথা হয় লুকিয়ে শুনবো বলে কান পাতলাম, কিন্তু কিছু শুনতে পেলাম না। শুধু যাওয়ার সময় বলল, রাত্রে মাঠে যাব, তারপর খবর পাবে। তুমি অনেক উপকার করলে কুঞ্জ। ডাকাত কি ধরতে পারবেন? পারবো, তবে আগে কাইয়াকে তো ধরি। কুঞ্জ আর দাঁড়ালো না। যেভাবে দ্রুত এসেছিল সেভাবেই দ্রুত চলে গেল। আমি ফতে আলীকে খবর দিতে থানার দিকে হাঁটলাম। ফতে আলী আমার সব কথা শুনে বললেন, মেয়েটাকে পুলিশে নিলেই উপকার হতো, দুদিনেই পাকা গোয়েন্দা হয়ে উঠতে পারত। আমি সে কথার উত্তর না দিয়ে বললাম, আমাদের কিন্তু এখনই বেরিয়ে পড়া উচিত। এত ব্যস্ত হচ্ছ কেন? সে তো আসবে রাত্রে। না, দিনেই আসবে, সম্ভবত নৌকোয় আসছে। এখন ভাটা ঘন্টা দুয়েকের মধ্যেই এখানে পৌঁছে যাবে। তোমার কথা তো বাবু আমি কিছুই বুঝতে পারছি না। বুড়ি বেদেনির সাথে কাইয়ার যা কথাবার্তা হয়েছিল তার কিছুই কুঞ্জ শুনতে পায়নি। কেবল রাতে মাঠে আসবে এই কথাটাই সে একটু জোরে বলেছিল, যাতে কুঞ্জ শুনতে পায়। কুঞ্জ যে কাইয়াকে চিনতে পেরেছে এবং কাইয়ার কথা যে আমাদের কানে পৌঁছে যাবে এটা সে বুঝে নিয়েছে, তাই আমাদের ধোঁকা দেওয়ার জন্যই রাতে আসার কথা বলেছে। আচ্ছা ধরিবাজ, তো আমরা রাতে গিয়ে পাহারা দেব, আরও তার আগেই দিনে দিনে কাজ মিটিয়ে চলে আসবে। এই ফন্দিটাই এঁটেছে। চলো আটাচ্ছি ফন্দি, ফতে আলীকে ধোকা দেবে, এতই সহজ। আমি হেসে বললাম, তাড়াতাড়ি চলুন। প্রায় ঘন্টা দুই হলো আমি আর ফতে আলী খানার ভেতর একটা ঝোপের আড়ালে বসে আছি। ফতে আলী ক্রমেই অধৈর্য হয়ে উঠছেন আর বিড়বিড় করছেন। ঠিক এই সময় দেখলাম এক অতি বৃদ্ধা মোটা একটা লাঠিতে ভর দিয়ে মাঠের ভেতর দিয়ে এগিয়ে আসছে। ফতে আলী বললেন, তোমার বুদ্ধি আছে বলে তো তোমাকে সঙ্গে নিয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি তোমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। কেন, কি করলাম? এই 100 বছরের থুতথুরে বুড়িটাকে তুমি বলছো গাট্টা গোট্টা মারোয়ারি ভিকরাজ কাইয়া? কুঞ্জও প্রথমে চিনতে পারেনি, কাটা দাগ দেখে চিনেছিল। চলুন একটু এগিয়ে যাওয়া যাক। আমরা খানার ভেতর দিয়েই এগোতে লাগলাম। বুড়ি আমাদের দেখতে পেল না। এবার দেখলাম সে থামল। চারদিকে তাকিয়ে কোথাও কাউকে দেখতে না পেয়ে একটা ছোট গাছের তলায় বসে পড়ল। স্পষ্ট মনে হলো নিতান্তই ক্লান্ত হয়ে পড়েছে। একবার মনে হলো আমারই বোধহয় ভুল হচ্ছে, এ হয়তো সত্যিই কোনো বুড়ি। আমরা দুজনে গুঁড়ি মেরে ওই গাছের কাছাকাছি একটা খানার ভেতরে নেমে পড়লাম। এবার দেখলাম বুড়ি তার কাপড়ের আঁচলখানা সামনে মাটির উপর পাতল। ফতে আলী বললেন, তুস এ তো মাচল বিছিয়ে শুতে চাইছে দেখছি। না, ওই দেখুন। আমরা দুজনে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইলাম। বুড়ি আঁচলের নিচে মাটি খুঁড়তে লাগলো। তারপর দেখলাম লাঠির হাতলটা খুলে ফেলে লাঠির মধ্যে এক এক করে কি যেন ফেলতে লাগলো। বললাম, কি বুঝছেন? মোটা লাঠি দেখেই আমার সন্দেহ হয়েছিল। এই লাঠিটাই সেদিন ওর দোকানে আমি দেখেছিলাম। জহরতগুলো খুলে আলাদা করে নেয়, তাতে ধরা পড়ার ভয় থাকবে না। পরে লোচন এসে গয়নাগুলো নিয়ে যায়। ফতে আলী লাফিয়ে উঠে চিৎকার করে বললেন, বেটা কাইয়া, আমার চোখে ধুলো দেওয়া! ফতে আলীকে দেখেই ছদ্মবেশী কাইয়া ঊর্ধ্বশ্বাসে ছুটতে আরম্ভ করল। কিন্তু মাঠের চারপাশেই ফতে আলীর লোক মোতায়েন ছিল, ফলে ভিকরাজ কাইয়া ধরা পড়ে গেল। এরপর পুলিশি জেরার মুখে সে জানালো ঘোড়ায় চড়ে ডাকাতি করে লোচন। আমি বুঝতে পারলাম নির্যাতনের ভয়ে সে পরিষ্কার মিথ্যে কথা বলছে, কারণ
কুঞ্জ দেখেছে লোচন তার ঘোড়া রং করে কোনো একজনকে দিয়ে আবার ফিরে এসেছিল। সুতরাং লোচনের পক্ষে ডাকাতি করা সম্ভব নয়। কিন্তু কাইয়ার সৌভাগ্য, ফতে আলী তার কথা বিশ্বাস করে নিয়ে বললেন, লোচন যে ডাকাতি করে এটা আমি অনেক দিন আগেই বুঝেছিলাম। হাওড়ায় আর সময় নষ্ট না করে কাইয়াকে নিয়ে আমরা কলকাতায় ফিরে এলাম। ফতে আলী আসামি নিয়ে সদল বলে থানায় চলে গেলেন। আমি ক্লান্ত পরিশ্রান্ত দেহে অমূল্যর বাড়িতে ফিরে এলাম। ফতে আলী লোচনকেই ডাকাত ভেবে নিয়ে তার অনুসন্ধান করতে লাগলেন। বেদেরা এখনো চন্দননগরের মাঠেই আছে, কিন্তু তারা কেউই লোচনের খবর বলতে পারল না। ফতে আলী বেদেদের দলটার ওপর নজরদারির ব্যবস্থা করলেন। আমি অমূল্যকে বললাম, দেখো, কুঞ্জ সেদিন সমস্ত রাত লোচনকে পাহারা দিয়েছিল। আধ ঘন্টা মাত্র সে তার চোখের আড়াল হয়েছিল। ঘোড়া নিয়ে কাকে দিয়ে আবার সে ফিরে এসেছিল। এই আধ ঘন্টার মধ্যে সে চন্দননগর থেকে হাওড়ার মাঠে এসে ডাকাতি করে আবার চন্দননগরে ফিরে যেতে পারে না। তার মানে ডাকাতি করেছে অন্য কেউ? এ ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। তাহলে এখন কি করার? ফাঁদ পাতব। তুমি আর আমি জমিদার সেজে পালকিতে থাকব। তার আগে বেশ ভালো করে রটিয়ে দেব যে একজন বড় জমিদার অনেক হিরে জহরত নিয়ে হুগলিতে আসছেন সাহেবদের সঙ্গে দেখা করতে। বুঝেছ? কিন্তু লোচন তো নিরুদ্দেশ। সে নিরুদ্দেশ হলেও তার ঘোড়া তো আছে। লোচনের বিশ্বাসী সেই বেদেনিটাও আছে। সেই তো ঘোড়া ডাকাতের কাছে পৌঁছে দিতে পারে। ভিগরাজও তো পুলিশের জিম্মায়। গয়না বেচবে কি? এক মারোয়ারি গেলে আর এক মারোয়ারি জুটিয়ে নিতে কতক্ষণ? আমি একটা চান্স নিয়ে দেখতে চাই অমূল্য। বেশ, তবে আমি সব ব্যবস্থা করে ফেলছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট দিনের আগের দিন দুপুরে খাওয়া দাওয়ার পর অমূল্যকে বললাম, আজ একবার চন্দননগরে গিয়ে বেদেদের ডেরাটা দেখে আসবো। বেদেদের ডেরা না কুঞ্জ? আমি হেসে বললাম, তুমি আমার বন্ধু, তোমার কাছে অস্বীকার করব না। কথাটা একেবারে ভুল নয়। চন্দননগরের শেষ প্রান্তে বিস্তীর্ণ মাঠের এক কোণায় বেদেরা তাঁবু ফেলেছে। পাহারারত জনকতক বরকন্দাজও চোখে পড়ল। মাঠে ঢুকতেই সেই ছেলেটাকে দেখতে পেলাম। কতকগুলো ভেড়া আর ছাগল চড়াচ্ছিল। আমাকে দেখে কাছে এসে বলল, কুঞ্জ আমায় টাকা দিয়েছিল, সে না থাকলে তোমার কম্ম সারা হয়ে যেত। লোচন এখন কোথায়? তা জানি না, সে আর এখানে আসে না। এখন কুঞ্জকে সবাই মানে। বুঝলাম, নিজ গুণেই কুঞ্জ দলপতি হয়েছে। তার কোমল স্বভাবের জন্য সবাই তাকে ভালোবাসে। আবার প্রয়োজনে সিংহের মতো কঠিন হতে পারে বলে সবাই তাকে ভয়ও পায়। তাছাড়া এদের মধ্যে একমাত্র কুঞ্জই লিখতে পড়তে পারে এবং সে সুন্দরীও বটে। তাঁবুর কাছাকাছি যেতেই কুঞ্জকে দেখতে পেলাম। তার বড় বড় চোখ দুটো কেমন যেন বিষণ্ণ মনে হলো। তার গলায় দেখলাম আমার সেই হারখানা, মাদুলিটা লকেটের মতো ঝুলছে। কি ভালো যে লাগলো আমার। কুঞ্জ আমাকে দেখেই প্রথমে বেশ অবাক হয়ে গেল। আমি ওর কণ্ঠহারের দিকে তাকিয়ে আছে দেখে খানিকটা অপ্রস্তুত হয়েই তাড়াতাড়ি হারটা খুলে ফেলে আমাকে ফেরত দিতে এলো। আমি আবার সেখানা তার গলায় পরিয়ে দিলাম। থাক না কুঞ্জ। কুঞ্জ লজ্জা বিহ্বলতায় রাঙা হয়ে উঠল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, তা কেমন করে হয় অমরবাবু? এ আপনার জিনিস, দামি জিনিস। আমার প্রাণের চাইতেও ওর দাম নিশ্চয়ই বেশি নয়। হঠাৎ কুঞ্জর মুখ চোখের ভাব পাল্টে গেল। কেমন যেন শক্ত হয়ে উঠল। কঠিন স্বরে বলল, প্রতিদান দিতে চাইছেন? আমি বেশ ঘাবড়ে গিয়ে বললাম, তুমি যা করেছ তার প্রতিদান এ জীবনে আমি কোনোদিন দিতে পারবো না কুঞ্জ। বেশ, না নিতে চাও ফিরিয়ে দাও আমার হার, তবে দুটো দিন পরেই না হয় দিও। ওর কথায় আমি আঘাত পেয়েছি বুঝতে পেরে
নরম গলায় ধীরে ধীরে বলল, আমরা গরিব বেঁধে অমরবাবু, এসব জিনিস আমাকে মানায় না। তুমি তো বেদেদের মেয়ে নও কুঞ্জ, তোমার জানতে ইচ্ছে করে না তোমার পূর্ব পরিচয়? আগে করতো না, এখন একটু একটু করে। কেন এখন কেন জানতে ইচ্ছে করে? কুঞ্জ তার বড় বড় চোখের পূর্ণ দৃষ্টি মেলে আমার দিকে এক ঝলক তাকাল, তারপর চোখ নামিয়ে নিল। তখন দিন মিলিয়ে গিয়ে সবে সন্ধে হচ্ছে। গোধূলির রাঙা আলোয় কুঞ্জকে বড় বিষণ্ণ লাগছিল। তাঁবু থেকে একটু দূরে আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম। আমি ওর দু কাঁধে হাত রাখলাম। ও কিছু বলল না, একটু নড়ে উঠল শুধু। সহসা ও আমার হাত সরিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালো। হঠাৎ শিকারের সন্ধান পেলে শিকারী যেমন সজাগ হয়ে ওঠে, কুঞ্জর ভেতরেও একটা তেমন ভাব লক্ষ্য করলাম। আপনি এখানেই দাঁড়ান বলেই দৌড়ে চলে গেল তাঁবুর পেছন দিকের জঙ্গলে। প্রায় মিনিট খানেক পর হাঁপাতে হাঁপাতে ফিরে এসে বলল, হয়তো আজ আবার ডাকাতি হবে। কেন, কি হয়েছে? সেই বেদিনী আবার লোচনের ঘোড়া নিয়ে জঙ্গলের ভেতরে চলে গেল। আমি একটু ভেবে নিয়ে বললাম, আজ নয়, ডাকাতি হবে কাল রাতে হুগলির মাঠে। তবে এবার সে নির্ঘাত ধরা পড়বে। আপনি কেমন করে জানলেন? পুলিশ ছাড়া শুধু আমি আর অমূল্য ডাকাত ধরতে যাব শুনলে কুঞ্জ যে সীমাহীন উদ্বেগের মধ্যে রাত কাটাবে এটা আমি জানি। তাই ওকে আসল পরিকল্পনার কিছু বললাম না। বললাম, পরে সব বলবো, তোমার সঙ্গে আমার আরো অনেক কথা আছে কুঞ্জ, আজ যাই। মাঠের পথ ধরে ফিরে আসতে আসতে আমি যতবার পিছন ফিরে তাকিয়েছি দেখছি কুঞ্জ তখনও আমার পথের দিকেই নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে আছে। বাড়ি ফিরে লোচনের ঘোড়া নিয়ে যাওয়ার ব্যাপারটা অমূল্যকে বললাম। শুনে অমূল্য বলল, তার মানে ডাকাত ফাঁদে পা দেবে বলছো? দিয়ে বসে আছে। অমূল্য সমস্ত ব্যবস্থা পাকা করেই রেখেছে। পালকিখানা ওর এক আত্মীয়ের, 4 জন বিশ্বস্ত এবং বলিষ্ঠ বেহারাও ঠিক করে রাখা হয়েছে। তারা ঠিক সময় মতো হুগলির মাঠের একটা নির্দিষ্ট জায়গায় পালকি নিয়ে আসবে। আমরা গিয়ে সেখান থেকে পালকিতে উঠব। অমূল্যর নিজের একটা রিভলভার ছিলই, আমার জন্য আর একটা ভালো দেখে রিভলভার কিনে নিয়েছে। লোচনের ঘোড়া নিয়ে গেছে শোনার পর থেকেই লক্ষ্য করছি ভেতরে ভেতরে আমার উত্তেজনাটা যেন আরো বেড়ে গেছে। আমার দৃঢ় বিশ্বাস, ঘোড়া যখন নিয়ে গেছে তখন আমাদের রটানো জমিদারের আগমন বার্তা নিশ্চয়ই তার কানে পৌঁছেছে। গভীর রাত্রে তৈরি হয়ে 2 বন্ধু বেরিয়ে পড়লাম। অমূল্যর খুব বিশ্বাসী একজন মাঝির নৌকায় অত্যন্ত গোপনে কলকাতা থেকে হুগলির দিকে রওনা দিলাম। ভোরবেলা নৌকো হুগলি এসে পৌঁছল। আমরা একটা আঘাটায় নৌকো ভিড়িয়ে হাঁটতে হাঁটতে হুগলির মাঠের দিকে চললাম। এখন যেখানে হুগলির স্টেশন হয়েছে সেখান থেকে পশ্চিমে প্রায় 5-6 ক্রোশ বিস্তৃত একটা মাঠ ছিল। কোনো লোকালয় ছিল না। মাঠের মধ্যে দিয়েই পথ হুগলি শহরের দিকে গেছে। রাত তো দূরের কথা, দিনের বেলাতেই এ পথে লোক চলাচল প্রায় ছিল না বললেই চলে। এই মাঠে আগেও 2-1 ডাকাতি হয়ে গেছে। আমরা কিছু খাবার দাবার সঙ্গে করে এনেছিলাম। একটা পুকুরের ধারে বসে খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপর একটা গাছতলায় বসে রাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। অমূল্য বলল, রাতে লড়ালড়ির ব্যাপার আছে হে, এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক। অমূল্য গাছতলায় কাপড় বিছিয়ে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে একটা অদ্ভুত কথা বলল। কুঞ্জকে প্রথম যেদিন দেখি সেদিনই আমার খুব চেনা চেনা লাগছিল। এখন হঠাৎ কারণটা বুঝতে পারলাম। কি কারণ?
পৃথিবীতে কত কিছুই তো ঘটে, হয়তো আমি যা ভাবছি সেটাই সত্যি। কি ভাবছো? নদিয়ায় আমার এক আত্মীয় ছিলেন। আজ থেকে 14-15 বছর আগে তাদের একটি মেয়ে চুরি হয়ে যায়। তখন তার বয়স 2 বছর। আমার সেই আত্মীয়ের স্ত্রীর সঙ্গে কুঞ্জর চেহারার অনেক মিল। চোখ, নাক, মুখ, গায়ের রং হুবহু এক। তোমার সেই আত্মীয়ের নাম কি? মহেন্দ্র বসু। তারা এখন কোথায় থাকেন? মহেন্দ্রবাবু এবং তার স্ত্রী দুজনেই মারা গেছেন। মেয়ে হারিয়ে যাওয়ার পর মহেন্দ্রবাবুর স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। মহেন্দ্রবাবু খুব ভেঙে পড়েছিলেন। এরপর আর বেশি দিন তারা বাঁচেননি। তাদের প্রতিবেশীদের মধ্যে অনেকেই নিশ্চয়ই এখনো সেখানে আছেন। হ্যাঁ, তা আছেন। মহেন্দ্রবাবু সেই মেয়েটিকে দেখেছিলেন এমন লোকও নিশ্চয়ই এখন সেখানে পাওয়া যাবে। হ্যাঁ, তেমন লোক নিশ্চয়ই পাওয়া যাবে। এ বিষয়ে আর কোনো কথা বললাম না। খানিক বাদে অমূল্য ঘুমিয়ে পড়ল। আমার মনের মধ্যে বারবার কুঞ্জর মুখটা ভেসে উঠতে লাগল। ক্রমে সন্ধে হলো। যেখানে আমাদের পালকি আসবার কথা আছে, নিঃশব্দে সেখানে গিয়ে হাজির হলাম। রাত ঠিক 9টার সময় আমাদের পালকি এসে দাঁড়ালো। নির্জন প্রান্তরে আমরা পালকিতে উঠে বসলাম। 4 জন শক্তিশালী বেহারা পালকি তুলে নিয়ে মহাকলরবে ছুটতে শুরু করল। আমাদের আসল উদ্দেশ্যের কথা এরা কিছুই জানে না। আমি অমূল্যকে বললাম, অমূল্য, তুমি ওই দিকটার উপর নজর রাখো, এই দিকটা আমি দেখছি। আমাদের নজর রাখতে হবে না, নজর সেই রাখবে আমাদের উপর। এখন এলে হয়। আমার মন বলছে আসবে, আগে কিন্তু ঘোড়াটাকে ঘায়েল করতে হবে। ঘোড়া পড়ে গেলে ডাকাত আর পালাতে পারবে না। এলে তবে না, লোচন নিরুদ্দেশ, কাইয়া পুলিশ হেফাজতে। এই অবস্থায় তোমার ডাকাত কি আসবে? আসবে আসবে, দেখে নিও। বলছি বটে আসবে, কিন্তু সত্যি কথা বলতে কি সন্দেহ আমার মনেও আছে। যত সময় পার হচ্ছে আমার হৃদস্পন্দন বেড়ে চলেছে। হঠাৎ একটা ঝাঁকানি খেয়ে পালকি দাঁড়িয়ে পড়ল। আমরা দুজনেই পালকি থেকে মুখ বাড়িয়ে দেখলাম একটা বড় কালো ঘোড়া। তার পিঠে একজন বসে আছে। তার মুখোশে ঢাকা। তার দুহাতে দুটো পিস্তল। নামো নামো বলেই অমূল্যকে একটা ধাক্কা দিয়ে আমি পালকি থেকে লাফিয়ে পড়লাম। অন্য দরজা দিয়ে অমূল্যও লাফালো। ডাকাত চক্ষের নিমেষে ঘোড়ার মুখ ঘুরিয়ে মাঠের দিকে ছুটল। পিছন পিছন আমরাও ছুটলাম। সমানে গুলি চালাচ্ছিলাম, কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে। পাগলের মতো ছুটতে ছুটতে বুঝলাম এভাবে হবে না। দাঁড়িয়ে পড়লাম, লক্ষ্য স্থির করে গুলি চালালাম। এইবার দেখলাম ঘোড়াটা বিকট শব্দ করে লাফিয়ে উঠল। পরক্ষণেই আরোহী সমেত মাটিতে উল্টে পড়ল। একবার ওঠার চেষ্টা করেও পারল না। আমি ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ঘোড়ার কাছে এলাম। দেখলাম ঘোড়াটা মরেছে। আরোহী সংজ্ঞাহীন হয়ে ঘোড়ার নিচে পড়ে আছে। তার মুখ থেকে মুখোশ খসে পড়েছে। আমি অন্ধকারেও সে মুখ চিনতে পারলাম। একে যে এ অবস্থায় কখনো দেখব, স্বপ্নেও আমি কোনোদিন তা ভাবিনি। বিস্মিত, স্তম্ভিত, স্বপ্নাবিষ্টের মতো দেখলাম এ মুখ পুরুষের মুখ নয়, এ মুখ সেই মুনিয়া বাইজির। আমি আর অমূল্য ধরাধরি করে ঘোড়ার নিচ থেকে মুনিয়াকে বার করে আনলাম। বেহারারা ঘোড়াটা সরিয়ে দিল। অচেতন মুনিয়ার মাথা আমার কোলের ওপর তুলে নিয়ে অমূল্যকে জল আনতে বললাম। অমূল্য পাশের ডোবা থেকে কাপড় ভিজিয়ে জল নিয়ে এলো। চোখে মুখে জলের ঝাপটা দিতে দিতে
মনিয়ার জ্ঞান ফিরল। বড় করে একটা নিঃশ্বাস ফেলে চোখ খুলল। পরক্ষণেই উঠে বসার চেষ্টা করল, কিন্তু যন্ত্রণায় কোকিয়ে উঠে আবার শুয়ে পড়ল। আমি বেহারাদের বললাম পালকিটা নিয়ে আসতে। মনিয়া শুয়ে শুয়েই আমার মুখের দিকে তাকালো। বললাম, আমাকে চিনতে পারছেন? মনিয়া মৃদু হেসে বলল, হ্যাঁ অমরবাবু, আপনি বাজি জিতেছেন, আপনারই জয়। ধরাধরি করে সাবধানে মনিয়াকে পালকিতে তোলা হলো। আপনাকে হুগলির হাসপাতালে নিয়ে যাচ্ছে। কোথায় লেগেছে? জানি না কোথায় লেগেছে, তবে তবে বাঁচবো না। জেলে যাওয়ার থেকে মরে যাওয়াই ভালো। আমার আমার ঘোড়াটা। সে বেঁচে নেই। মনিয়া আর কোনো কথা বলল না। রাত প্রায় 1টার সময় আমরা হুগলির হাসপাতালে এলাম। তারা চিকিৎসা শুরু করে দিয়ে পুলিশকে ইনফর্ম করলেন। ফতে আলী চন্দননগরে ছিল, তাকেও খবর পাঠানো হলো। আমি আর অমূল্য হাসপাতালের দরজার বাইরে বসে আছি। প্রায় আধ ঘন্টা পর ডাক্তারবাবু বেরিয়ে এলেন। আমরা ব্যগ্র হয়ে জিজ্ঞাসা করলাম, কেমন বুঝছেন ডাক্তারবাবু? বড়জোর আর ওই ঘন্টা 2 বাঁচতে পারেন। মেরুদণ্ড ভেঙে গেছে। আপনাদের দুজনকে সামনে রেখে ম্যাজিস্ট্রেটকে কিছু বলতে চায়, খবর পাঠিয়ে দিয়েছি। আরও আধ ঘন্টা পর ম্যাজিস্ট্রেট সাহেব এসে পৌঁছলেন। আমাদের 3 জনকে নিয়ে ডাক্তারবাবু মনিয়ার কাছে গেলেন। মনিয়া চোখ বন্ধ করে শুয়েছিল। হঠাৎ করে দেখলে মনে হয় যেন মারা গেছে। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ডাক্তারবাবু তাকে খানিকটা কড়া ব্রান্ডি খাইয়ে দিলেন। মনিয়া চোখ মেলে আমার আর অমূল্যর দিকে তাকিয়ে বলল, আপনারা আমার যথেষ্ট যত্ন করেছেন, আপনাদের কাছে ঋণী রইলাম। ম্যাজিস্ট্রেট এসেছেন? হ্যাঁ, ইনিই ম্যাজিস্ট্রেট সাহেব। আপনি কি বলতে চেয়েছেন? এনাকে বলুন। ডাকাতকে এখনো আপনি বলে সম্মান দিচ্ছেন কেন? ম্যাজিস্ট্রেটের দিকে তাকিয়ে বলল, সবটা তুমি বুঝবে না সাহেব। কর্মফল, ভাগ্য। আমি কে জানি না, আমার বাপ মাকে তাও জানি না। লোচন আমাকে ছোটবেলায় চুরি করে এনে এক হিন্দুস্তানির কাছে বেচে দিয়েছিল। সেই হিন্দুস্তানি আমাকে নাচ গান শিখিয়ে বাইজি করেছিল। এই সময়ে আমি একজনকে ভালোবেসে ফেলি, কিন্তু আমার পালক সেই হিন্দুস্তানির, এতে সম্মতি ছিল না। একদিন আমার প্রেমিক সেই ছেলেটির সাথে হিন্দুস্তানির বচসা হয়। হিন্দুস্তানি ছেলেটিকে লাঠি দিয়ে মারেন। ছেলেটিও রেগে গিয়ে আঘাত করে। হিন্দুস্তানি সেখানেই মারা যান। ঘটনাটা ওই হিন্দুস্তানির বন্ধু ভিকরাজ কাইয়া বলে একজন লোক দেখে ফেলেছিল। তারপর থেকেই সে আমাদের পুলিশে ধরিয়ে দেবার ভয় দেখাতো। আমি নাচ গান করে যা পেতাম সবই সে নিয়ে নিত। আমি খুব ভালো ঘোড়ায় চড়া শিখেছিলাম। ভিকরাজ সেটা জানতো। একদিন লোচনকে সঙ্গে নিয়ে এসে বলল, চল এ বাংলাদেশে যাই, দিন কয়েকের মধ্যে অনেক টাকা করতে পারবি। আরে নাচ গান করে যা পাওয়া যায় সে তো পাবি, আর রাত্রে ঘোড়ায় করে ডাকাইতি করবি। আমি হাঁ করে ওর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। ও বলল, লোচনও বাংলাদেশে গিয়ে তাঁবু ফেলবে, ওকে ভালো একটা সাদা ঘোড়া কিনে দিব,
শিকারের সন্ধান পেলেই লোচন ঘোড়াটাকে কালো রং করে তোকে পৌঁছে দিবে। তুই ডাকাতি করে সোনা গয়না সব মাটির নিচে পুঁতে রাখবি। তারপর কাছাকাছি একটা সরাইখানায় গিয়ে ঘুটির নিচে সংকেত লিখে রেখে দিবি। তারপর আবার বাইজি হবি। কারোর বাবার সাধ্যি আছে তোকে ধরবার। মাঝখানে অমরবাবু মাথা না গলালে সত্যি আমাকে ধরার সাধ্য কারো ছিল না। আমি স্বীকার করছি ম্যাজিস্ট্রেট সাহেব, সব কটা ডাকাতি আমিই করেছি। না করে উপায় ছিল না। ওদের কথায় রাজি না হলে আমাদের পুলিশে ধরিয়ে দেবে বলেছিল। আমি যাকে ভালোবাসতাম তার ফাঁসি হয়ে যেত। মনিয়া একটু থেমে আমার দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তখনই আপনাকে চিনতে পেরেছিলাম অমরবাবু। নইলে গুলি চালানোর সুযোগ আমারই ছিল আগে। মনিয়া আর কোনো কথা বলতে পারল না। সদা হাস্যময় চোখের মণি দুটো স্থির হয়ে গেল। ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে আমি আর অমূল্য হুগলির ঘাটে মনিয়ার মৃতদেহ সৎকার করলাম। অমূল্য স্নান করে উঠে বলল, এই আগের জন্মে আমাদের কেউ ছিল হে, নইলে কোথাকার আপদ কোথায় এসে জুটল। অমূল্যর গলা বুঝে এলো। আমিও সহসা কোনো কথা বলতে পারলাম না। ফতে আলী পরে এসে সব শুনে আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন, সাব্বাস অমরবাবু, শেষ পর্যন্ত প্রতিজ্ঞা পূরণ করলে। ডাকাত ধরেই ছাড়লে। মনিয়ার ঠুংরি আমি একবার শুনেছিলাম, এখনো কানে লেগে আছে। হে খানিকটা সুর ভাজার চেষ্টা করে তুড়ি দিয়ে বললেন, এদিকে আর একটা বড় খবর আছে। যে কি খবর? শোনো অমরবাবু, একটা মেয়ে মানুষ বাইজি ধরা সহজ কাজ, আসল বদমাইশকে ধরাই হলো বাহাদুরি। কি করে ধরলেন সেটা আগে বলুন। তোমরা বোধহয় ভাবছিলে আমি বসে বসে হুঁকো টানছি। ফতে আলী দারোগা অত সহজ লোক নয় হে। সেটা জানি তো। মেয়েটা বেদেদের আমি কড়া নজরদারিতে রেখেছিলাম। কাল রাত্রে বাইজিকে ফিরে আসতে না দেখে লোচন ভেবেছিল মনিয়া তাকে দেখতে না পেয়ে ডেরাতেই ঘোড়া রেখে আসতে গেছে। কথায় আছে না, শয়তানের দিন ঘনিয়ে এলে বুদ্ধিভ্রংশ হয়। না হলে বেটাকে ধরা যেত না। তারপর কি হলো বলুন। ওই ভেবে লোচন ডেরার দিকে এলো। অনেক রাত, ভেবেছিল কেউ জেগে নেই, কিন্তু একজন জেগেছিল। সে কে? সে জেগে জেগে বোধহয় তোমার কথাই ভাবছিল। কুঞ্জ? হ্যাঁ, লোচনকে দেখতে পেয়ে সে লুকিয়ে নিঃশব্দে গিয়ে পাহারাদারদের জানিয়ে দেয়। আর যাবে কোথায়? তারা তাকে পিছমোড়া করে বেঁধে আমার কাছে এনে ফেলল। অমূল্য হেসে বলল, তাহলে আপনি আর ধরলেন কোথায় দারোগা বাবু? ধরল তো কুঞ্জ। আমি বললাম, তার মানে ডাকাতির অনুসন্ধান এখানেই শেষ? পুরোপুরি শেষ এখনো হয়নি। এরা মোট দুজন বাচ্চা মেয়ে চুরি করেছিল। একজন মনিয়া, সে তো গেল। আর একজন হলো কুঞ্জ। এখন ওকে নিয়ে কি করবে ভাবো। হুগলি থেকে ভারাক্রান্ত মনে কলকাতায় ফিরলাম। পরদিন অমূল্য ওর কাজে বেরোল না। আমিও শুয়ে বসে আর কুঞ্জর কথা ভেবে সারাটা দিন কাটিয়ে দিলাম। ডাকাত ধরার উত্তেজনা আর নেই, কিন্তু অন্য একটা ব্যাপারে আমার মন বড় উতলা হয়ে উঠেছে। অমূল্যর যে আত্মীয়ের মেয়ে ছোটবেলায় চুরি হয়ে গিয়েছিল, তার কৃষ্ণনগরের গ্রামে গিয়ে একবার খোঁজ নেবার কথা ভাবছি। অমূল্য বলল, চলো কালই বেরিয়ে পড়ি। রাত্রি 9টা নাগাদ শীষ দিতে দিতে ফতে আলী এসে ঘরে ঢুকলেন।
বেশ নাটকীয় ভঙ্গিতে বললেন, অমরবাবু, তোমার জন্য একটা বিশেষ সন্দেশ এনেছি, যা সন্দেশের চাইতেও মিষ্টি। বলো দেখি কি? সন্দেশ মানে খবর, মিষ্টি খবর অর্থাৎ আপনি কি কুঞ্জর কোনো খবর দিতে চাইছেন? ধরে ফেলেছ দেখছি, বুদ্ধিমান ছেলে, ধরে ফেলারই কথা। এই নাও। পকেট থেকে একটা খাম বার করে আমার হাতে দিয়ে বললেন, কাল রাত্রেই এটা একজন পাহারাওয়ালার হাত দিয়ে পাঠিয়েছিল। বেটার ছেলে আমায় দিতেই ভুলে গিয়েছিল। অমূল্য বলল, আপনি কি এখনো পাহারা মোতায়েন রেখেছেন? না না, সেদিন রাত থেকেই সব তুলে নিয়েছি। আমি খামটা নিয়ে দেখলাম আমার নাম লেখা। খুলে দেখলাম কুঞ্জ লিখেছে। ফতে আলী বললেন, পাশের ঘরে গিয়ে চুপি চুপি পড়ে এসো। আমি চিঠি খুলে জোরে জোরেই পড়তে শুরু করলাম। অমরবাবু, লোচনকে ধরাইয়া দিবার ইচ্ছা আমার ছিল না। ওর ডেরাতেই আমি বড় হইয়াছি, কিন্তু ও আপনাকে খুন করিবে বলিয়া প্রতিজ্ঞা করিয়াছিল, তাই ধরাইয়া দিতে বাধ্য হইলাম। এবার আসল কথাটা বলি। আমরা চন্দননগর ছাড়িয়া চলিয়া যাইতেছি। কোথায় যাইব কিছু ঠিক করি নাই, তবে অনেক দূরে কোথাও, বঙ্গদেশের সীমানা ছাড়াইয়া। চন্দননগরে আমাদের ডেরার যে জায়গাটিতে আমার তাঁবুটি ছিল, ঠিক সেইখানকার মাটির নিচে আপনার হাড়গাছা পুতিয়া রাখিয়া গিয়াছি। কষ্ট করিয়া লইয়া যাইবেন। একটি শেষ অনুরোধ করিতেছি, আমাকে খুঁজিবার চেষ্টা করিবেন না। আমি বেদেদের মেয়ে। শেষ পর্যন্ত ইহাই আমার একমাত্র পরিচয়। ইতি বেদেনী কুঞ্জ। হঠাৎ মনে হলো আমার চারপাশটা বড্ড ঝাপসা হয়ে গেছে। টের পেলাম অমূল্য ধপাস করে বিছানার ওপর বসে পড়ল। ফতে আলী আমার পিছনে এসে কাঁধে একটা হাত রাখলেন। আমি চোখ বন্ধ করলাম। এক ফোঁটা জল কুঞ্জর নামের উপর পড়ল। নামটা ঘেঁটে গেল। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম পাঁচকড়িদের গল্প, জয় পরাজয়। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, অমূল্য, রণেন্দ্র এবং লোচন, অনুপ, ফতে আলী, অপু, কাইয়া, সঞ্জিত, বেদেদের ছেলে, সংলাপ, চক্রবর্তী শ্রী নিরোধ কর, কুঞ্জ, সঙ্গীতা, বুড়ি এবং মনিয়াবাই, রূপা, অন্যান্য কয়েকটি চরিত্র এবং গল্প পাঠে ছিলাম আমি, দীপঙ্কর। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভাল লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।